আচ্ছা, কার কার প্রবলেম হচ্ছে এই ফাইল পেতে আমাকে একটু মেইল অ্যাড্রেসগুলো আবার দিবেন মিটে। মিটে দেন। জি, মিটে দেন। শিটে। শিটে না। আচ্ছা, একজন আরেকজনকে দিলে পাচ্ছেন কি না, নাকি পাচ্ছেন না? ফরওয়ার্ড করলে মানে ফরওয়ার্ড করলে পাওয়া যাচ্ছে কিনা একটু দেখবেন। আমি একজনকে আবার পাঠাই। মোহাম্মদ মাহাদি হাসান আপনাকেই পাঠাই। আচ্ছা, নাজনীন আপুর। জি। জি, বুঝতে পেরে আমি বুঝতে পেরেছি। জি, আমি বুঝতে পেরেছি প্রবলেমটা। হ্যাঁ, আমি জানতে পারলাম। এখন একটু চেক করবেন সবাই। জি, ইনস্টাগ্রাম দিয়েছি, বাকিটাও দিচ্ছি। না, এটা ডিফল্ট ভাবেই হচ্ছে।
ইউটিউব তো সবার কাছেই থাকার কথা। ইউটিউব সবার কাছেই থাকার কথা। হ্যাঁ, বাকি তিনটাই পেয়েছেন কারা কারা একটু বলবেন? একটু দেখেন, আমি তিনটাই, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব তিনটাই পেয়েছেন। না, সবাইকে আসলে দিতে গেলে সময় চলে যাবে। মানে তিনটাই পেয়েছেন এরকম যারা আছেন বাকিদেরকে শেয়ার করে দেন, এটা ভালো হয়। জি। দিদি, মাসরুর ভাই কোনটা লাগবে শুধু? আর আর কার লাগবে? আর একটা বাকি আছে কার? আচ্ছা, কয়জন পেয়েছেন তাহলে তিনটাই? আচ্ছা, 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 তাহলে একটু বাকিদেরকে শেয়ার করে দেন, যারা পান নাই। তো আপনাদের যে আছে ওইটাতে আপনাদের গ্রুপেই ইমেইল অ্যাড্রেস গুলো আছে, টাস্ক টাস্কের শিটে, ওখান থেকে বাকিদেরকে একটু দিয়ে দেন। আর কেউ যদি না পেয়ে থাকেন আমাকে জানাবেন, সমস্যা নেই, আমি দিয়ে দিব। আপনার নিজেরা আগে শেয়ার করার ট্রাই করেন। আপনি কয়টা পেয়েছেন? না, এই যে রিয়াজ ভাই কয়টা পেয়েছেন? আচ্ছা, আপনাদের ব্যাচমেট থেকে নিয়ে নেন বাকিদের। আপনাদের আর্নিংটা একটু আপডেট করে দেন। জি, বলেন। ফরওয়ার্ড করে দেন। দেখেন কাজ করে কিনা ফরওয়ার্ড করলে। জার্নালিস্ট থেকে আমি কখনো পাঠাইনি।
আচ্ছা, গতকাল যখন শেয়ার করেছিলেন কাজ হয়েছিল? গতকাল? আচ্ছা আচ্ছা, তাহলে আবার একটু ট্রাই করে দেখেন তো, লিংক শেয়ার করে হয় কিনা। আচ্ছা, আপনাদের মধ্যে একজন দায়িত্ব নেন। আমি একজন একজন হচ্ছে পুরোটা একটা নোটে নোট করে ওইটা সবাইকে শেয়ার করে দেন। আমি আসলে সময় পাচ্ছি না যে এটা আলাদা করে নোট করব। তো এটা পিডিএফ করলে হয় কি ভেঙে যায়, মানে এরকম ভাবে থাকে না। আহ, একটার মধ্যে আরেকটা পিডিএফ কপিগুলো দেখেছেন কি, এগুলা কি অর্গানাইজ থাকে? আচ্ছা। জি, শ্যামল ভাই কেমন আছেন? আপনাদের একটা স্ক্রিনশট নেওয়ার পরে দেন, আবার আমি আসছি। সবাই ওয়েব ক্যাম গুলো একটু অন করবেন। শ্যামল ভাই শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি জি, দুটো ম্যাচ। জি।
আচ্ছা, মাঝে মাঝে আমরা রাতেও ক্লাস করছি, মানে অ্যাডিশনাল ক্লাস। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে কাজ হচ্ছে না, তাই তো? উম, তাহলে একজন এটা করেন, আই থিংক এটা ভালো হবে। ওটার মধ্যেই সবকিছু, স্ক্রিনশট লাগবে না। হুম। আচ্ছা, যদি, ওকে, আলাদা আলাদা ফাইল করতে হবে, তাই তো? এই যে এখানে এক্সপোর্ট আছে, এক্সপোর্টে গেলে এখানে টেক্সট চলে আসে। আচ্ছা, প্লেন টেক্সট ফরম্যাটেড। আচ্ছা, এভাবে এভাবে নেওয়া যেতে পারে। হুম, হুম, আচ্ছা। তাহলে কে করবেন বলেন? এখানে ডাউনলোড ফাইল, আচ্ছা, আমি যদি দেই। আচ্ছা, প্লেন টেক্সটে হয় না এটা, আমি আমার কাছেও আবার এডিট করতে হয় নতুন করে সবকিছু। আপ- আচ্ছা, আচ্ছা, তিনটাই যারা পেয়েছেন, বা যদি নাও পেয়ে থাকেন, যদি কেউ দায়িত্ব নিতে চান, আমি এক্সেসটা দিয়ে দিব। আপনি জাস্ট পিডিএফটা করে গ্রুপে দিয়ে দিবেন। এই কাজটা কে করবেন? আচ্ছা, আহ, জি। না, পিডিএফ হলে গ্রুপে দিয়ে দিবেন। পিডিএফ হলে সবার ইমেল অ্যাড্রেস নিয়ে নিয়ে দিতে হবে না। গ্রুপে ফাইলটা আপলোড করে দিলেই হয়ে যাচ্ছে, সবাই সে ওখান থেকে নিয়ে নিবে। এটা জাস্ট। আচ্ছা, মাসরুর ভাই, তাহলে আপনার ব্যাচে আপনি দায়িত্ব নেন, আর মোহাম্মদ মাহাদি হাসান ভাই আপনার ব্যাচে আপনি দায়িত্ব নেন। ঠিক আছে? আপনি সুন্দর করে পিডিএফ করে ফরম্যাটেডে পিডিএফ করে দেন ওই ফাইলটা গ্রুপে দিয়ে দিবেন। আপনাদের দুইজনকেই দায়িত্ব থাকলো। কালকে তাহলে সবাই আশা করি পেয়ে যাবেন ইনশাল্লাহ। কালকের মধ্যে হবে না? কাজ তো বেশি না, অল্প কিছুক্ষণ। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। তাহলে ইনশাল্লাহ সবাই পেয়ে যাবেন আশা করি। ওকে, তাহলে আমরা ক্লাসে চলে যাই। অনেক টাইম চলে গেল আমাদের। আচ্ছা, আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং শেষ করেছিলাম। তো ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমরা আজকে ইনস্টাগ্রাম নিয়ে আর কোনো কথা বলবো না। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সেটা শেষ করে সামনের দিকে এগিয়ে যাব।
গত ক্লাসটা কিছুই বুঝতে পারেন নাই? অন্য কোনো ব্যাচের ভিডিও দেখেছেন কি, নাকি শুধু আপনাদের ব্যাচের ভিডিওই দেখেছেন? জি, হ্যাঁ 50 ব্যাচে করিয়েছি। 50 ব্যাচে দেখেন তো সেখানে সাউন্ড আছে কিনা। তাহলে ওইটা দেখেন। ঠিক আছে, 50 ব্যাচে 34 ক্লাস, আপনাদের 34 ক্লাস সেম, ওইটা তাহলে দেখে নিন। ঠিক আছে, ওইটা প্লে লিস্টে যান, প্লে লিস্টেই পাবেন। ওকে, আর আপনাদের টাস্কগুলো একটু দেখে নেই যে কার কিরকম ইয়ে হলো, টাস্ক কমপ্লিট হয়েছে। পাশাপাশি আপনাদের আর্নিংটাও একটু আপডেট করে দিবেন সবাই, যার যে আর্নিং আছে সেই আর্নিংটা আপডেট করে দিবেন। এখানে নাজনীন আপু, আপনাদের কি কন্টিনিউ হচ্ছে মাইক্রো ওয়ার্কার্সে, নাকি হতাশ হয়ে গেছেন? আর ফাইবারে কি অবস্থা? একটা থাকলে ওইটা দেখায়ও না। আর বায়ার রিকোয়েস্ট সব সময় থাকবেও না, মাঝে মাঝেই চেক করতে হবে। গেলেই যে আপনি পাবেন এমন না, ম্যাক্সিমাম সময় দেখবেন বায়ার রিকোয়েস্ট নাই, হুট করে 5-6টা চলে আসছে। তো বারবার এটা চেক করতে হবে, প্রয়োজনে অটো রিফ্রেশার ইউজ করেন। ঠিক আছে, অটো রিফ্রেশার এটা ইউজ করেন কেউ? প্রোফাইলের কোনো প্রবলেম না, এটা হতেই পারে। এটা অটো রিফ্রেশার, এটা ব্যবহার করতে পারেন, বাট এটা ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। যদিও ফাইবার চায় না যে এটা আপনারা ব্যবহার করেন, বাট এটার মেথডটা হচ্ছে, আপনি ফাইবারের যে বায়ার রিকোয়েস্ট, ওই পেজে থেকে আপনি এটা, যদি এখানে দেখেন, যদি আমরা এখানে সিলেক্ট করে দেই কত সেকেন্ড, এখানে আমরা এটা, এই যে সেকেন্ড সিলেক্ট করে দেওয়া যায়। মনে করেন আমি যে কোনো একটা পেজ নিলাম, যে কোনো পেজে আপনি অটো রিফ্রেশ করতে পারেন, যেহেতু বায়ার রিকোয়েস্ট অটো রিফ্রেশের কারণে আসতে পারে, বারবার রিফ্রেশ করলে আসবে। তো আপনি এই পেজে যান, এখানে 10 সেকেন্ড, 10 সেকেন্ড দেয়া থাকবে ডিফল্ট ভাবে। আপনি এখানে 7 বা 8 করে স্টার্ট করে রাখেন, দেখবেন 7 সেকেন্ড পরে পরে এই পেজটা রিফ্রেশ নিবে। বাট এটা হচ্ছে, টাইমটা সবসময় একই রাখবেন না। ঠিক আছে, টাইম হচ্ছে আপনারা মাঝে মাঝে চেঞ্জ করবেন। যে যদি 8 সেকেন্ড পর পর সব সময় অটো রিফ্রেশ হতেই থাকে,
তাহলে ফাইবারের অ্যালগরিদম এটা বুঝতে পারবে যে আপনি হচ্ছে কোনো অটো রিফ্রেশার বা অটোমেটিক কোনো সফটওয়্যার ব্যবহার করছেন, যেটা আপনার প্রোফাইলের জন্য প্রবলেম হতে পারে। এজন্য মাঝে মধ্যে আহ, ছয় 5 সেকেন্ড বা 6 সেকেন্ড বা 7 সেকেন্ড এভাবে চেঞ্জ করবেন, এবং যখনই আপনি বায়ার রিকোয়েস্ট পাচ্ছেন অটো রিফ্রেশটা সাথে সাথে অফ করে দিবেন। অফ করে আপনি বায়ার রিকোয়েস্টগুলো পাঠান। তো এটা অনেক ক্ষেত্রেই হেল্প করে। অটো রিফ্রেশটা দেখেন 8 সেকেন্ড পর পর এটা রিফ্রেশ নিচ্ছে, কিছুই করা লাগছে না আমার। এটা মাঝে মাঝে ব্যবহার করতে পারেন। খুব বেশি রেগুলার অটো রিফ্রেশার ব্যবহার মানে ইউজ করে আপনি ঘুমায়ে পড়লেন আহ, আধা ঘন্টা 1 ঘন্টা এটা হতে পারে, বাট সারাদিন অটো রিফ্রেশার দিয়ে রাখলেন এটা যেন না হয়। এটা আবার অনেকে এজন্য করে যে তাকে অনলাইনে দেখায়। আপনি যখন ফাইবারে থাকবেন, ফাইবারে থেকে আমি এটি স্টপ করে দিচ্ছি। ফাইবারে থেকে যদি আপনি বারবার রিফ্রেশ করেন, তাহলে ফাইবার আপনাকে অনলাইনে দেখাবে। এই যে যেমন এখানে কোনো একটা কিছু লিখে সার্চ করেন যে ডিজিটাল ইনস্টাগ্রাম মার্কেটিং, মনে করেন ইনস্টাগ্রাম প্রমোশন, এটা লিখে সার্চ করেন। এখানে কতগুলো সার্ভিস আছে? 2693টা। তো আমি এখানে যদি অনলাইন সেলারে যাই, তাহলে যেটা পাবো 155 জন কি করেছে, অনলাইনে আছে, বাকিরা কেউ অনলাইনে নাই। তো এটা করার জন্য অনেকে অটো রিফ্রেশার ইউজ করে, কারণ আপনি যখন বারবার রিফ্রেশ করছেন তখনই ফাইবার দেখাবে যে আপনি এই অনলাইনে আছেন। এই জায়গাতে আপনার কাউন্টিংটা হবে। জি। বায়ার রিকোয়েস্ট, আপনি বায়ার হিসেবে কাজ দিবেন, তাই তো? এটা বায়ার আপনি সেলিং টু বায়ার অলরেডি করা আছে। যে কোনো গিগে যাবেন, গিগে গেলে আপনার কন্টিনিউ টু এই যে চেক আউট করলে হয়ে যায়, হচ্ছে কিনা ট্রাই করেছেন কি? হ্যাঁ, লাস্ট স্টেপে গেলেই হয়ে যাবে। আপনি এটা সিলেক্ট করলেন কন্টিনিউ চেক আউট। সরি। আপনি একজনকে কেন, আপনি কি জন্য করবেন? আপনি তাকে অর্ডার দিবেন, তাই তো? আপনি মাল্টিপল সেলারকে অর্ডার দিতে পারবেন, প্রবলেম নাই। এখানে কনফার্ম পে, আপনার যদি অ্যাকাউন্টে ব্যালেন্স থাকে পেমেন্টটা কনফার্ম করতে হবে। এটা কনফার্ম না করলে আপনি পরবর্তী স্টেপে যেতে পারবেন না। জি, আপনার অর্ডার এখানে যাবেন, কন্টিনিউ টু চেক আউট এখানে যান। এখানে যাওয়ার পরে আপনাকে পেমেন্ট করতে বলবে। ঠিক আছে? পেমেন্ট করে দেন হচ্ছে আপনার সামনে রিকোয়ারমেন্টে যেতে হবে। না না, এটা করতে পারছেন না। আরেকটা করতে পারবেন, সেটা হচ্ছে আপনার যদি কাজ করা থাকে, আপনার ফাইবারে যদি আর্নিং থাকে, ওই আর্নিং দিয়েও আপনি অর্ডার করতে পারবেন অন্য কোনো বায়ারকে। ঠিক আছে? এটা খুব সিম্পল মেথডই হবে আই থিংক। সমস্যায় পড়বেন না আশা করি।
আপনার ব্যালেন্সে যদি ডলার থাকে অথবা পেমেন্ট মেথড থাকে। আচ্ছা, আমরা যেহেতু ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে আপনাদের মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার, আর আমি আরেকটি কাজ আপনাদেরকে দিব, গতকালকে বলা হয়নি। সেটা হচ্ছে আপনাদের 1 উইক টাইম থাকবে। এই টাইমের মধ্যে আপনাদের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকবে সেটাকে অর্গানিক প্রমোট করতে হবে। এখানে এক কথায় বললে ফলোয়ার বাড়াতে হবে। ঠিক আছে? এই কাজটা সবাই করবেন। অ্যাটলিস্ট 200 ফলোয়ার করতে হবে। আপনাদের যার যে প্রোফাইল আছে, কোনো একটা নিশেও আপনারা করতে পারেন, পার্সোনাল প্রোফাইলেও করতে পারেন, নিজের নামে যে প্রোফাইল সেটাতেও করতে পারেন, প্রবলেম নেই। আচ্ছা, 1 মিনিট। আপনাদের এই ক্লাস টাস্কে আমি হচ্ছে এটা অ্যাড করে দিচ্ছি। তো এটা করলে আপনাদের সুবিধা হবে, কাজ পাওয়ার ক্ষেত্রে একটা এক্সাম্পল হবে। পাশাপাশি আপনারা যখন নিজেরা কাজ নিতে যাবে নিতে যাবেন তখন কনফিডেন্স পাবেন। আচ্ছা, এখানে কিসের লিঙ্কিং করানো? ইউজার নেম দেন, তাহলেই আসবে। আপনি ভুল করছেন। ইউজার নেমটা দিবেন, নাম দিবেন না। ফেসবুক পেজের না, আপনি হচ্ছে ইনস্টাগ্রামের যে কোনো অ্যাকাউন্টের ইউজার নেম দিতে হবে। টাস্কটা কি বুঝতে পেরেছেন সবাই? না, এটা করবেন না, এটা দরকার নাই। আপনারা যেহেতু যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন তো আর গ্রুপ পাবেন না। এটা এটা দরকার নাই। আপনি এটা নিজের মনে করেন যে আপনি ক্লায়েন্টের কাজ করছেন 1 উইক উইদাউট পে। আপনি ক্লায়েন্টের কাজ করছেন, সেভাবে কাজ করেন, তাহলে প্রবলেম বের হবে। আর প্রবলেম বের হলে আপনাদের এটার কাজটা আরো ভালোভাবে করতে পারবেন, ক্লাসে শেয়ার করতে পারবেন যে এই প্রবলেম হচ্ছে। ঠিক আছে? আর আমি যে মেথডে বলেছি ওই মেথড অ্যাপ্লাই করেন, দেখবেন ভালো পরিমাণ ফলোয়ার। আমি কালকে জাস্ট টেস্টের জন্য যে কি পরিমাণ ফলোয়ার বাড়তে পারে, 20টা বা 25টা আমি ফলো করেছি, তার মধ্যে থেকে 10টার বেশি আমি ফলো ব্যাক পেয়েছি একটা অ্যাকাউন্টে। তো এটা কিভাবে করেছি, যারা একদম অ্যাক্টিভ ইউজার, মানে বিভিন্ন জায়গায় লাইক বা কমেন্ট করেছে বা মাত্র পোস্ট করেছে, এরকম প্রোফাইলকে আমি ফলো করেছি, ফলো ব্যাক পেয়েছি। তো দেখা যায় অনেক ক্ষেত্রে আপনি 100 জনকে ফলো করলে 50 জনকেও 50টা ফলো ব্যাক পেতে পারেন, যদি আপনি ওইভাবে সময় নিয়ে করেন।
সম্ভব এটা। ঠিক আছে? তো এই যে ছোট ছোট টেকনিক গুলা, এগুলা আপনারা যখন কাজ করবেন, যদি টেকনিক গুলা ধরতে পারেন তাহলে বেশ ভালো ফলোয়ার আনতে পারবেন আপনাদের প্রোফাইলে। প্রথমত যেটা করবেন, প্রোফাইলের কন্টেন্ট ডেভেলপ করবেন, প্রোফাইলকে ডেভেলপ করবেন, দেন হচ্ছে ফলো করবেন যারা অ্যাক্টিভ, এবং আপনার প্রোফাইল রিলেটেড প্রোফাইলের ফলোয়ারদের ই করবেন, ফলো করবেন। ওকে। আচ্ছা, আমরা এসইওর মধ্যে আচ্ছা, আপনাদের সোশ্যাল মিডিয়ার আমি টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট এই তিনটা দেখাবো। এই তিনটা বেসিক্যালি একটা একদিন একদিন হয়তো আমাদের সময় লাগতে পারে, কিছুটা বেশি লাগতে পারে, বাট আমি চাচ্ছি এই তিনটা সোশ্যাল মিডিয়ার যেহেতু প্রায় মানে ইম্পর্টেন্সই এত বেশি না, আমাদের মেইন ইম্পর্টেন্ট তিনটা সোশ্যাল মিডিয়া আমরা অলরেডি পার করে এসেছি বা আমরা দেখেছি। তো আমি এসিওতে যেতে চাচ্ছি। এখন আপনাদের কি মতামত, যে আমি এসিওতেই যাব নাকি সোশ্যাল মিডিয়া শেষ করে যাব? অন্যান্য ব্যাচে আমি মানে এসিওটা শুরু করব, সবাই বলেছে এসিও শুরু করার জন্য। কারণ মার্কেট প্লেসে টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্টের কাজ তুলনামূলক কম। ঠিক আছে? বাট এসিওর কাজটা কিন্তু বেশি আছে। ঠিক আছে? আর এ কারণে যদি আপনারা বলেন সোশ্যাল মিডিয়া আমি দেখাতে পারি, প্রবলেম নাই। আর যদি মনে হয় যে এসিওতে, আমার মনে হয় এসিওটাই করেন। এসিওটা যেহেতু আপনারা অ্যাডিশনাল ক্লাসেও করছেন, সেখানেও কিছু বিষয় চলে আসতেছে, আমিও কিছু বিষয় দেখাই, সবকিছু মার্চ করে আপনারা কাজ করতে পারবেন। এবং আমরা শেষের দিকে বাকি তিনটা সোশ্যাল মিডিয়া দেখে নিব, প্রবলেম নাই। আর আম, আপনাদের কোর্সটি 50টা ক্লাসের, দ্যাটস মিন এই না যে 50টা ক্লাসের পরে যদি কোনো কিছু বাকি থাকে আমি মানে রেখে দিব। আমি ট্রাই করব 50টি ক্লাসের পরেও যদি অতিরিক্ত 2টা 3টা ক্লাস নেওয়ার দরকার হয়, তাহলে আমি সেটা নিয়ে আপনাদের যাতে মোটামুটি আপনারা একটা ভালো কিছু নিয়ে যেতে পারেন এই কোর্স থেকে, এতটুকু আমি ট্রাই করব। তাহলে কন্টেন্ট রাইটিং এটাই শুরু করি। জি। এসইওর মধ্যে আমাদের কিওয়ার্ড রিসার্চ হয়ে গিয়েছে। কিওয়ার্ড রিসার্চ বা হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস বা নিশ রিসার্চ, এটা এসইওর পার্ট। তো এসইও নিয়ে একটু বেসিক কথাবার্তা বলা দরকার। প্রথমেই আসলে এসইও সম্পর্কে আমাদের ধারণা কি একটু বলেন, যে সবাই তো এসইও, অনেক এসইও আমরা করেছি বা এসইও নাম প্রথম দিক থেকে আমরা শুনছি। তো এসইও ব্যাপারটা আসলে কি, যদি একটু বলেন দু একজন। জি। আর কেউ?
আপনাদের কনসেপ্ট ঠিক আছে। তো জাস্ট আপনাদের সাথেই আমি আপনাদের কথাগুলো একটু রিপিট করি, যে এসইওর মিনিংটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আর এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা হচ্ছে একটা প্রসেস, যেটা হচ্ছে আমাদের মেইন টার্গেট থাকবে র্যাঙ্কিংয়ে আনা। র্যাঙ্কিংয়ে আনাও আমাদের মেইন টার্গেট না, মেইন টার্গেট ওয়েবসাইটে ট্রাফিক আনা। যে আমরা আলটিমেট আমাদের ভিশনটা হচ্ছে ওয়েবসাইটে ট্রাফিক আনা বা সেল বাড়ানো, ট্রাফিক এনে। আর এই ট্রাফিক আনার জন্য আমাদের কি করতে হবে? আমাদের র্যাঙ্কে আসতে হবে। তো এখানে এসইওর যে ব্যাপারগুলো আছে, যে সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিন কি কি আছে? সার্চ ইঞ্জিন ইয়াহু সার্চ ইঞ্জিন আছে। তারপর আমরা যদি একটু সার্চ ইঞ্জিন সম্পর্কে পরিচিত হই, যেমন টপ বাংলাদেশে একটা সার্চ ইঞ্জিন আছে। জি। তো এখানে জাস্ট 7টা সার্চ ইঞ্জিনের কথা বলা আছে। গুগল, এরপরে হচ্ছে ইউটিউব। ইউটিউব সেকেন্ড পজিশনে আছে ওয়ার্ল্ড ওয়াইড, এটাও গুগলের একটা প্রোডাক্ট। এরপরে হচ্ছে অ্যামাজন। অ্যামাজনের যেটা আছে সেটাও কিন্তু একটা সার্চ ইঞ্জিন, এবং ওয়ার্ল্ড ওয়াইড এটা থার্ড পজিশনে অ্যামাজনে সার্চ করা হয়, অ্যামাজনের সার্চ ইঞ্জিনে। এরপরে হচ্ছে ফেসবুক। ফেসবুকের এটাও একটা সার্চ ইঞ্জিন, ঠিক আছে। তো এটাকে বলা হয় গ্রাফ সার্চ। আচ্ছা, এরপরে মাইক্রোসফট বিং। বিং নর্মালি বিং হিসেবে আমরা জানি, তো বিং এটাও একটা সার্চ ইঞ্জিন। বাইডু, আপনারা জানেন যে চায়নাতে গুগল নাই, গুগলের সার্চ ইঞ্জিন নাই। এটা চায়নার নিজস্ব সার্চ ইঞ্জিন বাইডু। এর নাম্বার 6-এ আছে এটা। ইয়েন্ডেক্স, এটাও একটা সার্চ ইঞ্জিন, এটা হচ্ছে রাশিয়ান সম্ভবত। আচ্ছা, তো এগুলা সবকিছুই হচ্ছে সার্চ ইঞ্জিন, ঠিক আছে। তো আমরা ইউটিউব এসইও নিয়ে, না এগুলা সার্চ ইঞ্জিন না। তো সার্চ ইঞ্জিন মেইনলি হচ্ছে গুগলটা। মজিলাতে যদি আপনার গুগল, আপনি গুগলে সার্চ করছেন, দ্যাটস মিন আপনি গুগল সার্চ ইঞ্জিনে সার্চ করছেন। এগুলো এক একটা ব্রাউজার, প্রত্যেকটা ব্রাউজারই কোনো না কোনো সার্চ ইঞ্জিনকে ব্যবহার করে সার্চ করায়। কোনো কোনো ব্রাউজার ডিফল্টভাবে ইয়াহুকে রাখে। আবার যদি আমরা এজটা দেখি, এজে কে থাকে? এজে থাকে হচ্ছে বিং। এটা হচ্ছে মাইক্রোসফটের এই ইয়েটা, ব্রাউজারটা। এবং এই সার্চ ইঞ্জিন হচ্ছে বিং সার্চ ইঞ্জিন, এটাও একটা সার্চ ইঞ্জিন। তারপর হচ্ছে আমরা গুগল দেখলাম, বিং দেখলাম, যদি ইয়াহু দেখি, তো ইয়াহু, এখানে yahoo.com, এখানে দেখেন এটাও একটা সার্চ ইঞ্জিন। এবং ফেসবুকে আমরা যখন সার্চ করি, এই যে এটা একটা এটাও সার্চ ইঞ্জিন, ঠিক আছে। এবং এবং অ্যামাজনে যে সার্চ বারটা আমরা দেখতে পাই, এটাও সার্চ ইঞ্জিন। এবং আমরা যখন ইউটিউবে কোনো কিছু সার্চ করি, এটাও সার্চ ইঞ্জিন। এভাবে অসংখ্য সার্চ ইঞ্জিন আমরা পাবো, যেগুলা হচ্ছে যেগুলা নিয়ে মার্কেটিং করা হয়। তো এখন যেখানে সার্চ করে রেজাল্ট আপনারা পাচ্ছেন, সেটাই সার্চ ইঞ্জিন। যে কোনো একটা ওয়েবসাইটের সার্চ বারটাও একটা সার্চ ইঞ্জিন। কিন্তু এখন কথা হচ্ছে, আপনি কোন সার্চ ইঞ্জিন নিয়ে কাজ করবেন, এটা হচ্ছে বিষয়। তো
ওয়ার্ল্ড ওয়াইড গুগলের সার্চ ইঞ্জিন নিয়ে গুগল ইউজার হচ্ছে, এই গুগল ইউজার যদি আমরা এইটাতে যাই আর একটু ভালো করে দেখার জন্য, এই সার্চ ইঞ্জিন ব্যবহার করে 75 থেকে 80%, কোনো কোনো ক্ষেত্রে তারও বেশি, রেজাল্টটা অনেক ভেরিয়েশন হয়। আর বাকি যে 20% বা 25% সবগুলা সাইট মিলে ওয়ার্ল্ডে যত সাইট আছে সেই জায়গাগুলোতে সার্চ করা হয়। তো এখন বলেন, আমরা সার্চ ইঞ্জিন বলতে শুধু গুগলকেই মনে করি, কারণ গুগল এত বড় বা এত দূর চলে গিয়েছে, তার ধারের কাছে কেউ নাই। সো এজন্য আমরা অনেক ক্ষেত্রেই সার্চ ইঞ্জিন বলতে গুগলকেই বুঝে থাকি। এটার কারণ হচ্ছে সব সময় গুগলকে প্রায়োরিটি দিয়েই কাজ করা হয়, অন্যান্য ক্ষেত্রে প্রায়োরিটি দেওয়া হয় না। তো ইউটিউবের ক্ষেত্রে ইউটিউব এসইও এটা আমরা দেখেছি, গুগলের এই সার্চ ইঞ্জিন আছে হচ্ছে ওয়ার্ল্ডে র্যাঙ্কিং এ 1, ইউটিউব আছে হচ্ছে 2, 3 তে কাকে দেখলাম? সম্ভবত অ্যামাজন 3 তে আছে। ঠিক আছে, তো এটা পার্সেন্টেজটা ওয়ার্ল্ড ওয়াইড খুব কম, খুব বেশি না, হয়তো মানে এটা 3-4% হতে পারে। আচ্ছা, তো এখানে আমরা গুগল ম্যাক্সিমাম পেয়ে থাকি এবং ইউটিউব পেয়ে থাকি, যে কারণে মার্কেটিং এর ক্ষেত্রে সার্চের বিষয়টা প্রায়োরিটি দেওয়া হয় গুগলকেই। গুগলের অ্যালগোরিদম নিয়েই কথা বলা হয় এবং এখানে সার্চে র্যাঙ্কিং এ আসতে পারলেই মূলত ভালো ট্রাফিক পাওয়া যায়। তো এখন 1 2 3 কাউন্ট হবে কতজন ইউজার করে। এখন দেখেন 100 জন ইউজারের মধ্যে যদি এখানে 70 জন সার্চ করে, অ্যামাজনে 10 জন সার্চ করে, তাহলে গুগল আগে থাকবে নাকি অ্যামাজন আগে থাকবে? খুব সহজ হিসাব, যে কত ইউজার সার্চ করছে, কি পরিমাণ সার্চ হচ্ছে। মান্থলি একটা সার্চ আছে যে গুগলে বা অ্যামাজনে, ইউটিউবে মান্থলি এই পরিমাণ সার্চ হয়। তো এই পরিমাণের উপর ভিত্তি করে র্যাঙ্কিংটা হয়। আমরা ম্যাক্সিমাম সময় গুগলেই সার্চ করি এবং গুগলের সার্চ অ্যালগোরিদমটা অন্যান্য সার্চ অ্যালগোরিদম থেকে অনেক ভালো। ঠিক আছে, তো এখানে আপনি অ্যামাজনে আপনি বলছেন যে কোনো তথ্য দিচ্ছে না, তার নিজস্ব যে তথ্যগুলো আছে সেগুলাই দিচ্ছে, কিন্তু এটা মেইন বিষয় না। মেইন বিষয় হচ্ছে কি পরিমাণ সার্চ হচ্ছে, এটার উপর সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিংটা ডিপেন্ড করে। ঠিক আছে, তো এই কারণে আমরা সবসময় গুগল নিয়েই কথা বলি, এখানে ম্যাক্সিমাম ইউজার এখানেই সার্চ করে, অন্যান্য সার্চ ইঞ্জিন নিয়ে ওইভাবে কথা বলা হয় না। বাট এসইও বলতে আপনি যদি ইয়াহুকে বোঝান তাহলে এটাও রাইট। এসইও বলতে যদি আপনি হচ্ছে অ্যামাজনের সার্চ ইঞ্জিনকে বোঝান, এটাও রাইট। ইউটিউবের সার্চ ইঞ্জিন বলতে এটাও রাইট। দ্যাটস মিন সার্চ করে রেজাল্ট পাওয়ার ক্ষেত্রে যে রেজাল্টটা হচ্ছে অপটিমাইজ থাকে বা যে রেজাল্টটাকে সহজে পাওয়া যায়, সেই রেজাল্টটা হচ্ছে ভালোভাবে এসইও করা, এজন্যই পাওয়া যায়, যদি আমরা সংক্ষেপে এভাবে বলি। আচ্ছা, মূলত এসইওর কনসেপ্টটা এটাই, যে সার্চ ইঞ্জিন হচ্ছে একটা প্রসেস যেটার র্যাঙ্কিং এর কোয়ালিটি গ্রো করবে। আচ্ছা, সার্চ ইঞ্জিন কেন করা হয় অলরেডি আমি সরি এসইও কেন করা হয় সেটা আমি অলরেডি বলেছি, যে র্যাঙ্কে আনার জন্য সহজভাবে এবং ট্রাফিক জেনারেট করার জন্য আমার সাইটে। ঠিক আছে, এরপরে হচ্ছে লোকাল এসইও। লোকাল এসইও বলতে আমরা আহ, যেমন আপনি যদি এখানে লেখেন যে রেস্টুরেন্ট, এটা লিখলেন রেস্টুরেন্ট, দেখেন আমার লোকেশন অনুযায়ী কিন্তু এখানে চলে আসছে। আপনি রেস্টুরেন্ট লিখে সার্চ করলে এই রেজাল্টগুলো পাবেন না। আপনি যে লোকেশনে আছেন সেই লোকেশন অনুযায়ী এখানে কিছু ম্যাপ পাবেন বা এখানের এই রেজাল্টগুলো পাবেন। বিশেষ করে এই জায়গাটা লোকাল এসইও। ঠিক আছে, এই যে ম্যাপের যে রেজাল্টগুলো দেখায় বা এটার ভ্যারি করে। আপনি যদি আমেরিকাতে থেকে সার্চ করেন এক ধরনের রেজাল্ট পাবেন, বাংলাদেশে সার্চ করলে এক ধরনের রেজাল্ট পাবেন। ইভেন ম্যাপেরটা আপনি যেখানে আছেন তার আশেপাশের রেজাল্টগুলো দেখাবে। তো সার্চ ইঞ্জিনে এসইওর মধ্যে অনেক ক্যাটাগরি আছে। আসলে এসইও অনেক বড় টার্ম,
আমি হয়তো সবকিছু আপনাদেরকে ওইভাবে কভার করতে পারবো না, বাট মেইন কিছু বিষয়গুলো যেগুলো আপনাদের আর্নিং এ হেল্প করবে আমি শুধু ওইগুলাকে ফোকাস করার ট্রাই করব, কিছু বেসিক ধারণা নিয়ে। আচ্ছা, লোকাল এসইও, এসইও লোকাল এসইওর মধ্যে পার্থক্য, এটা লোকাল যে বিজনেস সেটার ক্ষেত্রে করা হয়, আর এসইওটা হচ্ছে মেইনলি সব ধরনের কাজ, যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে সব ধরনের কাজগুলোকেই বলা হয়। লোকাল এসইও কেন দরকার, এটা বেসিক্যালি হচ্ছে লোকাল বিজনেসের জন্য দরকার হয়। এবং বেস্ট সার্চ ইঞ্জিন আমি এটা অলরেডি বলে দিয়েছি যে এখানে আমার এখানে বেশ আগের ডাটা ছিল, যে কারণে এই র্যাঙ্কিংটা হয়তো ভেরিয়েশন হতে পারে, এখানে অ্যামাজন নাই। ঠিক আছে, তো এগুলা প্রত্যেকটাই এক একটা সার্চ ইঞ্জিন। লোকাল এসইও আপনি যে কোনো জায়গায় থেকে যে কোনো জায়গায় লোকাল এসইও করতে পারবেন, এটা প্রবলেম না। ঠিক আছে, ইভেন ভিপিএন ইউজ করতে হবে এমনও না। আপনি হয়তো রেজাল্ট দেখার জন্য ভিপিএন ইউজ করতে পারেন। আচ্ছা, এরপরে পার্সোনাল ব্র্যান্ডিং বাই এসইও, এই টার্মটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আহ, আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করব এবং পরবর্তীতে আমাদের অনেক ক্লায়েন্ট থাকবে, আমরা সার্ভিস দিব, সো ডিজিটালি কাজ করার জন্য আমাদের নিজেদের র্যাঙ্কিংটা থাকা দরকার কিছুটা, নিজের একটা ওয়েবসাইট থাকা। যখন আপনারা কাজ করবেন, ধরেন 10 জন ডিজিটাল মার্কেটার আছে, তো এই 10 জন থেকে যার 10 জনের মধ্যে 2 জনের ওয়েবসাইট আছে এবং তারা তাদের কাজগুলোকে ওয়েবসাইটে প্রেজেন্ট করে, রিপ্রেজেন্ট করে, তাহলে আমি বলবো যে 10 জন থেকে ওই 2 জন এগিয়ে থাকবে। কারণ তারা অলরেডি ডিজিটালি একটা প্ল্যাটফর্ম, নিজেদের একটা প্ল্যাটফর্ম করে রেখেছে। ফেসবুক এটা আপনার প্ল্যাটফর্ম না, টুইটারও আপনার প্ল্যাটফর্ম না, বাট এই জায়গাগুলো আমাদের নিজেদের অ্যাকাউন্ট রাখা জরুরি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে, এবং প্রফেশনাল একজন একটা অ্যাকাউন্ট থাকা জরুরি। যেমন আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন, সো আপনার প্রোফাইলে এমন কোনো অ্যাক্টিভিটি বা এঙ্গেজমেন্টে থাকা উচিত না। মনে করেন অনেকেই যেটা আমরা করে থাকি, আমরা সবাই কম বেশি করি, যে কোনো একটা আনঅথেন্টিক নিউজ আমরা দিয়ে দিলাম, বা আনপ্রফেশনাল একটা পোস্ট করলাম। হয়তো কোনো কারণে কোনো ক্লায়েন্ট আমার পার্সোনাল প্রোফাইলটা দেখতে পারে, আমার প্রোফাইলটা যদি আনপ্রফেশনাল হয়, যে প্রোফাইলে আমি একটা কভার ইমেজ দিয়ে রেখেছি, যে কভার ইমেজটা অ্যাকচুয়ালি কোয়ালিটিটা ভালো না, একদম রেজুলেশন খুব বাজে একটা রেজুলেশন, বা আমার নিজের ছবি আমি ব্যবহার করি না, অন্য কোনো আনপ্রফেশনাল একটা ছবি আমি ব্যবহার করলাম, বা আমার বায়োতে আমি যেগুলা লিখে রেখেছি সেগুলো আসলে প্রফেশনাল না। আপনি অনেকেই দেখবেন যে ওয়ার্ক অ্যাট ফেসবুক এরকম লিখে রেখেছে, যে সে ফেসবুকে কাজ করে, মানে সে হচ্ছে তার অ্যাকাউন্ট ভিআইপি, মানে এরকম অনেক কিছু আমরা দেখতে পাই ফেসবুক প্রোফাইলে। ঠিক আছে, তো প্রোফাইলটাকে আমরা নিজেদের হচ্ছে যে আইডেন্টিটি, আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন বা ব্র্যান্ডিং নিয়ে কাজ করেন বা এসইও নিয়ে কাজ করেন, যাই করেন না কেন, এখানে উচিত হবে আমি যেটা নিয়ে কাজ করছি আমার রিলেটেড যে অ্যাকাউন্টগুলো আছে তাদের সাথে কানেক্ট থাকা, এবং তাদের অ্যাক্টিভিটিগুলোও আমি দেখতে পাবো, আমার অ্যাক্টিভিটিগুলো তারা দেখতে পাবে, আমার মার্কেটটা বড় হবে। সো এই কারণে নিজের ওয়েবসাইটের পাশাপাশি হয়তো প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া মেনটেন করতে গেলে আবার একটা অ্যাসিস্ট্যান্ট দরকার হয়ে যেতে পারে, কারণ এতগুলা সোশ্যাল মিডিয়া যদি প্রতিদিন আপনি আহ, একটা করেও পোস্ট দেন বা 2 দিনেও একটা করে পোস্ট দেন, বা পোস্ট যদি নাও দিয়ে থাকেন, অ্যাক্টিভ থাকতে হইলেও আপনাকে অনেক টাইম দিতে হবে এখানে। তো এটা আসলে আমাদের পক্ষে সম্ভব হয় না, বাট যতটুকু পসিবল আপনি লিঙ্কডইনে ফেসবুকে আপনাদের সবার অ্যাকাউন্ট আছে, লিঙ্কডইনে হয়তো সবার অ্যাকাউন্ট নাই, বাট লিঙ্কডইনে সবাই একটা অ্যাকাউন্ট করা, করে রাখা এবং সেটা প্রফেশনালি করা, নামটা ঠিক মতো দেয়া, আপনি কোথায় পড়েছেন, কি করেছেন, নিজের কোনো প্রজেক্ট থাকলে বা কাজ থাকলে
সেগুলো আপনি এখানে রিপ্রেজেন্ট করেন। লিঙ্কডইন থেকে জবও পাওয়া যায়। তো আমরা লিঙ্কডইন একদম শেষের দিকে দেখব, সেখানে বেশ কিছু বিষয় আমাদের হেল্প হবে, পার্সোনাল ক্যারিয়ারেও এটা দরকার হয়। তো এরপর হচ্ছে ইউটিউবে সবার অ্যাকাউন্ট থাকতে হবে, এটা ম্যান্ডেটরি না, বাট যদি আপনি কিছু কন্টেন্ট নিয়ে, ভিডিও কন্টেন্ট নিয়ে কাজ করেন, তাহলে সেখানে আপনি আপনার নিজের সম্পর্কে বা আপনার কাজ সম্পর্কে কিছু কন্টেন্ট রাখতে পারেন। এটাও আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এ একটা ইস্যু হতে পারে। সো 4টা 5টা জায়গাতে সোশ্যাল মিডিয়াতে নিজেদের অ্যাক্টিভিটি রাখা, পাশাপাশি নিজেদের কাজগুলোকে ব্র্যান্ডিং করার ট্রাই করা। এতে যেটা হবে, সেখান থেকে আপনার কিছু ব্র্যান্ডিং হবে, আপনি যে কাজ করেন সেটাও মানুষ জানবে, এবং আপনাকে যদি কেউ খুঁজে পেতে চায়, তাহলে যখন আপনার নামটি লিখে সার্চ করবে, আপনার সোশ্যাল মিডিয়া যখন অ্যাক্টিভ থাকবে, তখন আপনাকেও ইজিলি খুঁজে পাবে। তো এটাও কিন্তু আপনার পার্সোনাল এসইও হচ্ছে। ঠিক আছে? তো পার্সোনাল ব্র্যান্ডিং, এটা আমরা কিভাবে এসইওর মাধ্যমে করতে, এসইওর থ্রুতে করতে পারি? এই মাধ্যমে যে আপনার যদি ওয়েবসাইট থাকে এবং সব জায়গাতে সেম নাম ব্যবহার করেন, তাহলে সেটা আপনার নিজের পার্সোনাল এসইও হবে। নিজের নামটি লিখে সার্চ করেন, যে আপনার নাম লিখে সার্চ করলে আপনাকে পাওয়া যায় কিনা, বা ইমেজে গিয়ে সার্চ করেন যে আপনার কোনো ইমেজ আসে কিনা, বা আপনার কোনো কন্টেন্ট আসে কিনা। তো সেই জায়গা নিয়ে ইনিশিয়ালি কাজ করতে পারেন, যে আমি আমাকেই এসইও করি অনলাইনে। কারণ অনলাইন ডিজিটাল মার্কেটিং এমন একটা বিষয় যে আপনি ফিজিক্যালি কোথাও যাচ্ছেন না, হয়তো গেলেও খুবই কম। আর বাইরের ক্লায়েন্টের কাজই আমরা বেশি করে থাকবো, সো বাইরের ক্লায়েন্টের কাজ করার ক্ষেত্রে শুধু ফাইবারের উপর ডিপেন্ড সব সময়ের জন্য আমি বলবো যে এটা থাকা উচিত না। আপনি ইনিশিয়ালি কাজ করছেন, কিছু আর্নিং হচ্ছে, বাট নিজের একটা প্ল্যাটফর্ম রেডি করা, বা নিজের একটা জায়গা তৈরি করা অনলাইনে, অ্যাটলিস্ট যাতে আপনার নামটা লিখলে বা আপনাকে খুঁজে পাওয়াটা ইজি হয়। সেটা হতে পারে ফেসবুক, সেটা হতে পারে ইউটিউব। যখন ইউটিউবে আপনি আপনার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এগুলা লিংক দিয়ে রাখছেন, সো ইনস্টাগ্রাম থেকেও আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে। আবার ফেসবুকে যখন আদার্স সোশ্যাল মিডিয়ার লিংক দিয়ে রাখছেন, তো ফেসবুক থেকেও আপনার আদার্স সোশ্যাল মিডিয়াতে যেতে পারছে। ইভেন ওয়েবসাইট যখন আপনার পার্সোনাল ওয়েবসাইট থাকছে, তখন এই জায়গা থেকেও আপনি হচ্ছে আহ, আপনার কিছু ট্রাফিক তৈরি হচ্ছে, বা আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে। তো নিজেকে, আপনাকে যাতে সহজে খুঁজে পায়, সেই ব্যবস্থা করার দায়িত্ব কিন্তু আপনার। এখানে অন্য কেউ এটা করে দিবে না। So, এটা করা, এটা ডিপেন্ড করে। ঠিক আছে? অনেক কিছুর উপর ডিপেন্ড করে। এটা আপনার অ্যাক্টিভিটি বাড়ার সাথে সাথে, আপনার এঙ্গেজমেন্ট বাড়ার সাথে সাথে আস্তে আস্তে আপনার ইমেজগুলো আসবে ওইভাবে। আচ্ছা, তো এসইওর টাইপ আছে বেসিক্যালি। এসইওর কয়েকটা মেথড এবং টাইপ আছে, যেমন অন পেজ এসইও, অফ পেজ এসইও, বেসিক্যালি এই দুইটাই। তো আর কয়েকটা মেথড আছে, কেউ কেউ এই মেথড গুলাকে এসইও টাইপ বলছে, আবার কেউ কেউ এটাকে টাইপ বলছে। যাই হোক, আমার কাছে আমার যেটা গ্রহণযোগ্য মনে হয়েছে সেটা হচ্ছে এসইও টাইপ বেসিক্যালি দুইটা, একটা হচ্ছে অন পেজ এসইও, একটা হচ্ছে অফ পেজ এসইও। তো আমরা যে আর্টিকেল রাইটিং পার্টটা নিয়ে কথা বলবো, সেটা মূলত অন পেজ এসইও এবং অফ পেজ এসইও দুইটার জন্যই কাজে দিবে। বিশেষ করে অফ পেজ এসইও এই জায়গাটা কাজে দিবে। এখন অন পেজ এসইওটা আসলে কি, এবং অফ পেজ এসইওটা আসলে কি? যেমন এখানে আমরা যদি নেই, মনে করেন রকমারি, রকমারি নিলাম। রকমারির এটাও একটা সার্চ ইঞ্জিন। আচ্ছা, এখানে আমি যখনই একটা কিছু লিখে সার্চ করছি, যেমন একটা বই লিখে আমি সার্চ করতে পারি, যে ধরেন মুক মুক্তিযুদ্ধ। এটা আমি কিভাবে লিখেছি? আমরা বলি বাংলিশ। তো বাংলিশ করে লিখলাম, সে মুক্তিযুদ্ধ রিলেটেড বই এখানে নিয়ে আসছে। তো
এই যে আমি যে মুক্তিযুদ্ধ লিখলাম বা মুক্তিযুদ্ধ লিখলেই এই বিষয়গুলো আসে, সে তো বাংলায় লেখা, আমি ইংলিশে লিখেছি, সে কেন এটা বুঝতে পারলো? কারণ তার এটা অন পেজ এসইও করা আছে। এবং এই ওয়েবসাইট নিয়ে যারা কাজ করেছে তারা এমনভাবে এটাকে প্রত্যেকটা প্রোডাক্টের এসইও করেছে, বা প্রতিটা ইমেজের বা প্রতিটা হচ্ছে রেজাল্টের বলা যায় কিওয়ার্ড বসিয়েছে, যে আপনি মুক্তিযুদ্ধ লিখলে এই রিলেটেড বিষয়গুলোই আসবে। এখানে মুক্তিযুদ্ধ লিখেছি, এখানে কিন্তু কোনো অন্য কোনো ক্যাটাগরির বই আসেনি। কোনো গল্পের বই আসতে পারতো, বা হচ্ছে কোনো আহ, হচ্ছে কবিতার বই আসতে পারতো, সেটা কিন্তু আসে নাই। এটাকে বলা হচ্ছে অপটিমাইজ, যে আপনি যেটা লিখছেন সেটা খুঁজে পাচ্ছেন। ঠিক আছে? এবং আমি যখন এখানে সার্চ করছি, এখানে যে রেজাল্টগুলো আসছে, এই রেজাল্টগুলো কিন্তু অন্য কোনো ওয়েবসাইটের রেজাল্ট না। এটা হচ্ছে রকমারি.কম এই সাইটেরই রেজাল্ট, যেটাকে বলা হচ্ছে অন পেজ এসইও। যে আপনার একটা ওয়েবসাইটের শুধুমাত্র তার কন্টেন্ট গুলাকে সার্চ করে পাওয়া, বা সেই ওয়েবসাইটের মধ্যে থাকা। বাট অফ পেজ এসইওটা কি? যখন আমি গুগলে সার্চ করব, ধরেন রকমারি লিখে সার্চ করলাম, তো এখানে রকমারি আসছে, এখানে ফেসবুকের রকমারি পেজ আসছে, তারপর উইকিপিডিয়ার পেজ আসছে, হচ্ছে লিঙ্কডইনের পেজ আসছে, গুগল প্লে রকমারির অ্যাপস আসছে, টুইটারের আসছে। তো ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মের রেজাল্ট আসছে। তো এটা কিন্তু আমরা অন পেজ এসইও বলতে পারি না, এটা হচ্ছে অফ পেজ এসইও। সো সংক্ষেপে যদি আমরা এটাকে বলি যে অন পেজ এসইওটা কি, অন পেজ এসইও হচ্ছে একটা ওয়েবসাইটের ভেতরের সকল রেজাল্টগুলো এসইও করা, আর অফ পেজ হচ্ছে ওয়েবসাইটের বাইরেও যে কোনো জায়গায় সার্চ করে আমরা ওই ওয়েবসাইটকে যাতে খুঁজে পেতে পারি, সেই মেথডটা হচ্ছে অফ পেজ এসইও। এই দুইটা ক্লিয়ার কিনা সবার? আচ্ছা, এরপরে ডিফারেন্ট মেথড আছে এসইও করার। এটা জাস্ট আপনাদের জানার জন্য। একটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। টার্মগুলো অনেক সময় আসে বায়ার, আপনার যখন এসইও রিলেটেড গিগ তৈরি করবেন, অনেকেই দেখবেন হোয়াইট হ্যাট এসইও এটা খুব ব্যবহার করছে। তো হোয়াইট হ্যাট এসইও, ব্ল্যাক হ্যাট এসইও, গ্রে হ্যাট এসইও, এটা হ্যাকারদেরও একটা টার্ম, মার্কেটিং এরও একটা টার্ম, যে হোয়াইট হ্যাট মার্কেটিং। তো বেসিক্যালি হোয়াইট হ্যাটটা হচ্ছে লিগ্যাল সকল ধরনের কাজ হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। ঠিক আছে? এবং এটা এসইওর একটা বৈধ টার্ম বা বৈধ টেকনিক। আর ব্ল্যাক হ্যাট এসইও হচ্ছে এটা হচ্ছে বলা যায় যে যখন সুবিধাবাদী, আপনি হচ্ছে যখন যেটা দরকার তখন সেটা সে করে, কখনো ভালো করে কখনো খারাপ ভাবে করে। এটা ভালোর দিকেও থাকে, খারাপের দিকেও থাকে। আর গ্রে হ্যাট এসইওটা হচ্ছে আপনার আচ্ছা, ব্ল্যাক হচ্ছে এটা সরি, আমি এই উল্টা বলেছি। ব্ল্যাক হ্যাট এসইও হচ্ছে যেটা অবৈধভাবে করা হয় বা ইলিগেল উপায় করা হয়, ইলিগেল টেকনিক বা রং টেকনিক, সেটা হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। আর গ্রেটা হচ্ছে কখনো ভালো কখনো খারাপ, যখন যেটা তার দরকার। তো বেসিক্যালি এত কিছু আমাদের বোঝা লাগবে না, আমাদের মেইনলি আমরা হোয়াইট হ্যাট এসইও এইটাকে ফোকাস করব অলওয়েজ, যেটা হচ্ছে পপুলার বা লিগেল টেকনিক, সেই বিষয়গুলো আমরা ট্রাই করব। ব্ল্যাক হ্যাট এটা আমাদের জানার দরকার নেই, গ্রে হ্যাট এগুলো আমাদের জানার দরকার নেই, যে আমরা ইলিগেল ভাবে কিভাবে এসইও করতে পারি, বা ভালো খারাপ মিক্স করে কিভাবে আমরা এসইও করতে পারি। তো এইটা না, আপনি দেখবেন সেলাররা সবসময় এটাকে ফোকাস করবে। ইভেন বায়াররা এই ধরনের এসইও স্পেশালিস্টকেই খোঁজে, এই ধরনের স্পেশালিস্টকে খুঁজে না। কারণ এই ধরনের এসইও করলে যেটা হয়, সেটা হয়তো আপনি টেম্পোরারি র্যাঙ্কিং এ আসতে পারবেন, বাট পরে এমন ভাবে গুগল আপনাকে পেনাল্টি দিয়ে দিবে যে আপনাকে আর খুঁজেই পাওয়া যাবে না। তো এখন আর এগুলার কোনো ভ্যালু নাই। একসময় এগুলার প্রচলন ভালো ছিল, বা এগুলা নিয়ে ভালো প্র্যাকটিস হতো। তো এখন এগুলা বাদ, আমরা শুধুমাত্র হোয়াইট হ্যাট এসইও বা লিগেল এসইও এগুলা নিয়েই কথা বলবো। তো আমাদের
এসইওর বেসিক বিষয়গুলো এটাই যে এসইও কি, এসইও কেন করব এবং কিভাবে কিভাবে করা হয়, অন পেজ অফ পেজ এসইও বলতে আমরা কি বুঝি। তাহলে আমাদের এসইও নিয়ে কথাবার্তা বলার সময় মোটামুটি একটা ধারণা থাকবে যে আসলে এসইওটা আমরা বলতে কি বোঝাচ্ছি বা এর মেইন পারপাসটা কি। আচ্ছা, এটা নিয়ে সবাই ক্লিয়ার কিনা, কারো কোনো কোশ্চেন আছে কিনা? ওকে, এরপরে আমরা কিওয়ার্ড রিসার্চ দেখেছি। অনেক কিছু আছে, শুধু সোশ্যাল মিডিয়া মানে এসইওর বলা যায় মাইক্রো একটা পার্ট। আচ্ছা, তো এসইওর জন্য আমাদের সর্বপ্রথম যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। এটা বলা যায় মাদার অফ এসইও, যে আপনি কিওয়ার্ডটা ভালো মতো বুঝতে পারেন কিনা এবং কিওয়ার্ড রিসার্চটা করতে পারেন কিনা, বা আপনি কোন কোন বিষয়ের উপর একটা কিওয়ার্ড সিলেক্ট করবেন। নর্মালি আমরা যদি বলি যে সার্চ ভলিউম এবং এটার কম্পিটিশন, কম্পিটিশন সার্চ ভলিউম থেকেই আসে, যে এটার সার্চ ভলিউম কেমন সেটা দেখে আমরা কম্পিটিশন বুঝতে পারবো এবং আনুষঙ্গিক বিষয় বুঝতে পারবো যে কিওয়ার্ডটার হচ্ছে আপনার এই যে আপনাদের দেখানো হচ্ছিল কেজিআর বা হচ্ছে এটার আহ, একটা কিওয়ার্ডের ডোমেইন অথরিটি, পেজ অথরিটি, এগুলোর উপরে অনেকটা ডিপেন্ড করবে। কিওয়ার্ড রিসার্চে আপনাদের যে বিষয়গুলো বলা হয়েছিল যে একটা কিওয়ার্ডের কি কি বিষয় আসলে আমরা দেখে বের করতে পারি যে আসলে এটা কতটুকু ভালো কিওয়ার্ড। যে আমরা এখানে মেইনলি যে আমাদের বিষয়, যেমন এখানে আমি যদি কিওয়ার্ডের, আমি শেয়ার করে দিব দিব এটা বলছেন? ওকে, করে দেওয়া যায়, সমস্যা নেই। আহ, এটা সিঙ্গেল ফাইল, টোটাল পার্টটা দিলে প্রবলেম হবে কিছু, কারণ এখানে অনেকগুলা টার্ম আছে। এক একজন ধরেন বিভিন্ন টার্মে চলে গিয়ে অনেকেই অ্যাডভান্স হয়ে যাবে বেশি, সো মনে করবে যে সবগুলাই দেখি একদিনে, তো একটা ঝামেলা হয়ে যাবে। তো হয়তো সবার ক্ষেত্রে হবে না, এজন্য আমি টার্মটা শেষ করে ফুল এটা দিয়ে দিব, তখন দেখে নিতে পারেন। আর আপাতত আপনারা যখন ক্লাস করবেন তখন নোট করে রাখবেন, বা আমি কোনো ইম্পর্টেন্ট টুল আসলে আমি বলে দেব বা দেখিয়ে দিব, এটাই মনে হয় ভালো হয়, তাহলে কনসেন্ট্রেশন এক জায়গায় থাকবে। আর আমি টোটাল ফাইলটা শেয়ার করে দিলে কিছু প্রবলেম, প্রিভিয়াস ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখেছিলাম। আচ্ছা, আচ্ছা, কিওয়ার্ড রিসার্চের বিষয়টা মেইনলি হচ্ছে আমরা লো কম্পিটিটিভ এবং হাই সার্চ ভলিউম, এটার উপর ডিপেন্ড করেই কিওয়ার্ডগুলো আমাদের নেওয়া হয়ে থাকে ওভারঅল কিওয়ার্ড রিসার্চের ওভারঅল বলতে গেলে। আচ্ছা, তো আমাদের কন্টেন্টগুলা যখন আমরা তৈরি করব, তো এখানে আসলে কন্টেন্ট মার্কেটিংটা অফ পেজ এসইওর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। কারণ ওয়েবসাইটে আমরা যা কিছু দেখি সব কিছুই কন্টেন্ট। যেমন এখানে দেখেন, এখানে প্রচুর কন্টেন্ট, এটা ইমেজ কন্টেন্ট, এটা হচ্ছে টেক্সট কন্টেন্ট, এবং আমরা যা কিছু দেখি সব কিছুই হচ্ছে কন্টেন্ট। তো এই কন্টেন্টের প্রায়োরিটি, কন্টেন্ট যদি না থাকতো একটা ওয়েবসাইট শূন্য থাকতো। সো এজন্য আমাদের কন্টেন্ট রাইটিং বা আর্টিকেল রাইটিং এটার উপর ফোকাস করতে হবে। এটা কিছু যদি আমাদের ইংলিশ স্কিল ভালো থাকে, এক্ষেত্রে আমরা ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে পারবো।
আমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, এই জায়গাতে হয়তো আপনাদের মানে ইংলিশ শেখানো বা ওই ধরনের কিছু হবে না। তো আমরা যেটা করব যে কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে এসইওর কিছু বিষয় আছে যেগুলো মেইনটেইন করলে আপনি এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট রাইটার হতে পারবেন। এবং আমরা যদি ফাইবারে একটু চেক করে দেখি, তো ফাইবারে বেসিক্যালি এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট রাইটার এখন চাচ্ছে, শুধুমাত্র ফাইবার না, আপনি যে কোনো জায়গাতেই কাজ করলে এখন সবাই খুঁজছে যে যারা এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট রাইটার তাদেরকে হায়ার করতে। আগে এক সময় ছিল যে ভালো লিখতে পারলেই হতো, বাট এখন ভালো লেখার পাশাপাশি এখন এটা চলে আসছে যে আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজ করে ভালো লিখতে পারেন কিনা। আচ্ছা, কন্টেন্ট মার্কেটিংটা কি? কন্টেন্ট মার্কেটিং ইজ দ্য প্রসেস অফ ক্রিয়েটিং ভ্যালুয়েবল রিলেভেন্ট কন্টেন্ট টু অ্যাট্রাক্ট, অ্যাকোয়ার অ্যান্ড এঙ্গেজ ইউর অডিয়েন্স। তো আমরা এমন কিছু তৈরি করব যেটা আর্টিকেল হতে পারে, ইমেজ হতে পারে, আহ, যেটা হচ্ছে কাস্টমারকে অ্যাট্রাক্ট করবে, কাস্টমারের সাথে অডিয়েন্স এঙ্গেজ বাড়াবে, এক কথায় অডিয়েন্সের সাথে এঙ্গেজ বাড়াবে। এই ধরনের কাজগুলাকে আমরা বলছি কন্টেন্ট মার্কেটিং। তো কন্টেন্টের মধ্যে অনেক টাইপ আছে, যেমন আর্টিকেল, এটা কন্টেন্ট; ভিডিও, এটাও একটা কন্টেন্ট; ইমেজ, এটাও একটা কন্টেন্ট; ইনফোগ্রাফিক্স, এটাও একটা কন্টেন্ট; আপনি যদি কোনো ফাইল বা প্রেজেন্টেশন তৈরি করেন, সেটাও একটা কন্টেন্ট কন্টেন্ট। আচ্ছা, ইনফোগ্রাফিক্স আমি আসবো, পরবর্তীতে আসবো। তো এটা ইমেজের মতোই, অনেকটা ইমেজের মতোই আমি দেখাবো একটা ইনফরমেশনকে গ্রাফিক্যালি প্রেজেন্ট করা, সহজভাবে বললে। জি। আচ্ছা, তো কন্টেন্ট শুধুমাত্র আর্টিকেলটাকে আমরা বলবো না, আমরা ভিডিওটাকেও কন্টেন্ট বলবো, ইমেজটাকে। আপনি যখন আহ, একটা পোস্ট করছেন ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করছেন, সো আপনার কন্টেন্ট ক্রিয়েটেড স্কিলটা থাকতে হবে, না হলে আগাতে পারবেন না। যেমন একটা পোস্ট করতে হলে আমাদের কি দরকার হয়, মিনিমাম একটা ইমেজ দরকার হবে এবং কিছু ক্যাপশন লিখে দিতে হবে। সো আপনি যে কাজটা করছেন সেখানে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটের কাজটাই করছেন। বা আপনি যদি ভিডিও তৈরি করেন, তো ভিডিও, এটা একটা কন্টেন্ট। সো এই জায়গাও আপনার কিছু স্কিল থাকতে হবে যে ভিডিওর কোন জায়গায় আমি কি দেখাবো, কিভাবে এডিট করব, কিভাবে আমি এখানে গ্রাফিক্যালি বিষয়গুলো অ্যাড করব, কিভাবে আমি হচ্ছে সাউন্ড দিতে পারি। তো এই যে বিষয়গুলা, এবং অপেজ এসইওর মেইন বিষয় যে আপনি আর্টিকেল কিভাবে লিখবেন, এটা ডিরেক্ট টেক্সট কিভাবে আমরা লিখতে পারি। তো সেই জায়গাতে আমাদের মেইন ফোকাস থাকবে এই আর্টিকেল রাইটিং বা কন্টেন্ট ক্রিয়েটের এই অংশে। আচ্ছা, এরপরে কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং কোথায় করা হয়? অ্যাকচুয়ালি ব্লগ, ওয়েবসাইট। তো আপনার নিজের কোনো ব্লগ থাকতে পারে, অথবা অন্য কারো কোনো ব্লগে আপনি রাইটার হিসেবে কাজ করতে পারেন, বা অন্য কোনো ওয়েবসাইটে। ব্লগ, ওয়েবসাইট ব্যাপারটা হচ্ছে একই, ব্লগও একটা ওয়েবসাইট, বাট আমরা যেহেতু ব্লগটাকে একটু আলাদাভাবে চিনি, এই জন্য আমি আলাদাভাবে এখানে লিখে রেখেছি। তো এখানে আমাদের মার্কেট প্লেস গুলাতে এসিওর যে কাজগুলা, এই এসিওর কাজের মধ্যে সবচেয়ে বেশি পপুলার বলা যায় যে আপনি অন্য কোনো ওয়েবসাইটে আপনি কন্টেন্ট লিখে দিচ্ছেন, যেটাকে বলা হয় গেস্ট পোস্টিং। অ্যাজ এ গেস্ট হিসেবে আপনি একটা পোস্ট করে দিচ্ছেন। এবং আমি যদি একটু দেখে আসি আসলে এটার আমাদের অ্যাপ্লিকেশনটা কোথায়। প্রথমত আর্টিকেল রাইটার হিসেবে আপনি কাজ করতে পারবেন, এটা তো একটা কমন জিনিস, এবং আপনারা যদি একটু সার্চ করে দেখেন পাবেন। দ্বিতীয়ত, যদি এখানে দেখেন যে গেস্ট পোস্ট, এটা লিখে সার্চ করেন, তাহলে দেখবেন যে এখানে আহ, অনেক টাইপের সেলার আছে যারা, এবং এই টোটালটা হচ্ছে অফ পেজ এসইওর একটা কাজ, খুব পপুলার, এবং ম্যাক্সিমামের হাতেই হচ্ছে কাজ আছে। তো এখানে গেস্ট পোস্টিং
জানার জন্য আমাদেরকে আর্টিকেল রাইটিংটা শিখতে হবে। অনেক ক্ষেত্রে হতে পারে যে ক্লায়েন্ট আপনাকে আর্টিকেল দিয়ে দিবে, আপনি শুধু পোস্ট করে দিবেন, কিন্তু এটা খুবই কম। ক্লায়েন্ট এমন পার্সনকে খোঁজে যে নিজেই আর্টিকেল রাইট করতে পারে এবং পোস্ট করতে পারে। আচ্ছা, আমরা একটাতে যাই। মনে করেন হচ্ছে আই উইল বিল্ড এসইও ব্যাকলিংক থ্রো। আচ্ছা, এখানে ব্যাকলিংকের বিষয় চলে আসে। আই উইল গেস্ট পোস্ট অন গুগল নিউজ সাইট। আচ্ছা, গেস্ট ফর গুগল নিউজ সাইট। আচ্ছা, জি, অবশ্যই লাগবে। কিওয়ার্ড ফোকাস করেই কন্টেন্ট রাইটিং করতে হবে। আপনাদের যে অ্যাডিশনাল যে ক্লাসটা হয় সেটাতেও হেল্প হবে এই কাজগুলো। এসইওর উনি যেহেতু এসইওর লোকাল এসইও গুলা ফোকাস করবেন, তো সেখানেও আপনাদের কিছু হেল্প হবে। আপনারা পারলে ওই ক্লাসগুলা কন্টিনিউ করেন, যতটুকুই শিখতে পারেন। এটা তো আর আপনাকে পেমেন্ট করতে হচ্ছে না, ফ্রিতে। আই থিংক আমি চেষ্টা করি সব ব্যাচেই যে আমি যতটুকু পারি বা যতটুকু অপরচুনিটি করে দেওয়া যায়। আচ্ছা, এখানে এটাই আমরা দেখি যে আই উইল সুপার কোয়ালিটি এসইও গেস্ট পোস্ট উইথ ফর ডু ফলো ব্যাকলিংক অন মাই ব্লগ। আচ্ছা, ব্যাকলিংক এগুলা কিছু কিছু টার্ম আমরা আস্তে আস্তে জানবো, সবকিছু একবারেই জানবো না। সো আপনাদের যদি মনে হয় এই টার্মটা বুঝতে পারছি না, আপনারা নোট করে রাখেন, আস্তে আস্তে আমরা জানবো। আচ্ছা, ডু ফলো কি, ব্যাকলিংক কি, এই টার্মগুলা। তো এখানে যেহেতু আমরা গেস্ট পোস্টটা নিয়ে কথা বলছি, যে সে কি করে, সিম্পলি বললে সে কিছু ব্লগ সাইটে সে একটা আর্টিকেল লিখে এবং কিছু ব্লগ সাইটে পোস্ট করে। এবং আমরা যদি তার কাজের কিছু এক্সাম্পল দেখি, ধরেন এটা একটা আর্টিকেল, ঠিক আছে, হয়তো নিচের দিকে সে দেয় নাই। এখানে এইটা যদি দেখি, যে এই যে দেখেন সে আর্টিকেল লিখলো, লিখার পরে কোনো একটা ব্লগ সাইটে পোস্ট করেছে। তো কোনো একটা ব্লগ সাইটে পোস্ট করলে আসলে ব্লগ বা কোনো একটা ওয়েবসাইট যেটায় হচ্ছে গেস্ট পোস্ট অ্যালাউ করে, এরকম সাইটে লিখলে তার লাভ কি? তো এইখানে একটা পোস্টের জন্য আপনাকে ক্লায়েন্ট $30 দিতে পারে, $40 দিতে পারে, $50 দিতে পারে। এটা ডিপেন্ড করে যে আপনি কত ভালো সাইটে পাবলিশ করতে পারেন বা হচ্ছে পোস্ট করতে পারেন। ঠিক আছে? তো গেস্ট পোস্ট করার আগে কিছু বিষয় আছে যে আমরা কিভাবে সেখানে অ্যাজ এ গেস্ট হিসাবে সেখানে পোস্ট দেওয়ার পারমিশন গুলা নিব, সেগুলো আমি ওই জায়গাতে বলবো। বাট আর্টিকেল রাইটিং করে আমাদের কি কাজে লাগবে সেটা আর কি এখানে আমি বলার চেষ্টা করছি। তো যদি আমি বড় করে দেখাই, এখানে দেখেন সে একটা লিঙ্ক প্রোভাইড করেছে। বেসিক্যালি ক্লায়েন্টের এটাই দরকার হয়, যে একটা পোস্ট লিখলো, মনে করেন আপনি ফ্যাশন রিলেটেড একটা পোস্ট লিখলেন, আপনার ক্লায়েন্ট ফ্যাশন রিলেটেড প্রোডাক্ট সেল করে, আপনাকে বললো যে তুমি আমাকে একটা গেস্ট পোস্ট করে দাও বা দুইটা করে দাও, এটা ডিপেন্ড করবে। এবং সেখানে তুমি আমাকে 3টা বা 4টা লিঙ্ক আমাকে দিবা, সেটা হচ্ছে ব্যাকলিঙ্ক। তো যখনই একটা পোস্ট করা হচ্ছে এবং সেখানে আপনার ওই ক্লায়েন্টের বিভিন্ন এই যে এখানে একটা টেক্সট আছে, আমরা যদি উইকিপিডিয়াতে দেখি, উইকিপিডিয়া হচ্ছে লিংকের আখড়া বলা যায়। এই যে দেখেন এখানে সিএসআই টাউন, আমরা যদি এইটাতে ক্লিক করি, এই আবার নর্থ সি, তো এইটাতে ক্লিক করলে কি হবে, সে আমাকে আরেকটা পেজে নিয়ে যাবে, উইকিপিডিয়ারই আরেকটা পেজে নিয়ে যাবে। বাট এই যে লেখাটা, এই লেখার ব্যাক সাইটে এই লিঙ্কটা আছে। তো এরকম আমরা লিঙ্ক পেয়ে থাকি যে একটা লিঙ্কে ক্লিক করলে সে আমাদেরকে আরেকটা পেজে নিয়ে যায়। এই যে লেখাটা নট সি, এটাকে বলছি আমরা
অ্যাঙ্কর টেক্সট, টার্মগুলো একটু মাথায় রাখবেন যে অ্যাঙ্কর টেক্সট, হ্যাঁ হাইপার টেক্সট বলতে পারেন, বাট এটা হচ্ছে এসইওর ভাষায় সবচেয়ে বেশি ব্যবহার করা হয় অ্যাঙ্কর টেক্সট, হাইপার টেক্সট বলতে পারেন। আচ্ছা, এখন এই লিংকে বলা হবে ব্যাক লিংক, ঠিক আছে? দ্যাটস মিন আমি যখন এখানে ক্লিক করছি, ক্লিক করার পর যে লিংকটা এর ব্যাকে দেয়া আছে সেটাকে আমি বলছি ব্যাক লিংক, আর এই টেক্সটটাকে নট সি, এই টেক্সটটাকে আমি বলছি অ্যাঙ্কর টেক্সট। তো ব্যাকলিংক এবং অ্যাঙ্কর টেক্সট আমরা অনেকেই এক করে ফেলি, আসলে এখানে পার্থক্যটা এটাই, যে আপনি যে টেক্সটের উপর ব্যাক লিংক বসাচ্ছেন এই টেক্সটটাকে বলছেন অ্যাঙ্কর টেক্সট, এবং যে লিংক বসাচ্ছেন ওই লিংকে আপনি, এটাকে আপনি ব্যাকলিংক, ওভারঅল ব্যাকলিংক বলতে পারেন, যে যেহেতু এই টেক্সটের উপর একটা এই টেক্সটের ব্যাকে একটা লিংক বসানো আছে। ঠিক সেম ভাবে আমরা এখানে যদি দেখি, সে এখানে কি করেছে, সে একটা ব্যাকলিংক নিয়েছে বা ক্লায়েন্টকে একটা ব্যাকলিংক দিয়েছে, আর এই ব্রেন ড্রাগস এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। তো এই টার্মটা আমাদের দরকার হয় ক্লায়েন্টের সাথে যখন কনভারসেশনে আমরা থাকি, ওই সময় দরকার হয়। আচ্ছা, তো এভাবেই মূলত গেস্ট পোস্টের জন্য ক্লায়েন্টরা, মানে ক্লায়েন্টরা এই কারণে আর কি গেস্ট পোস্ট করায়, যে যখনই সে কোনো ওয়েবসাইটে এরকম ব্যাকলিংক পাচ্ছে, তখন সার্চ ইঞ্জিন যখন ডিফারেন্ট ডিফারেন্ট প্ল্যাটফর্মে তার ওয়েবসাইটটাকে এভাবে ব্যাকলিংক হিসেবে দেখে, তখন সেটাকে প্রায়োরিটি দেয় এবং সেটাকে র্যাঙ্কিংয়ে নিয়ে আসে। খুব পপুলার একটা মেথড গেস্ট পোস্টিং করা, মানে গুগলের র্যাঙ্কিংয়ে আনার জন্য। তো গুগল র্যাঙ্কিং এর অনেকগুলো ফ্যাক্টর আছে। জি, কেউ কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা, তো কন্টেন্ট মার্কেটিং, আমরা আর্টিকেল রাইটিং, ওই বিষয়গুলো নিয়ে আরো বিস্তর আলোচনা আমাদের আছে। আমরা ব্যাকলিংক নিয়ে একটা গিগ তৈরি করব, বা হচ্ছে গেস্ট পোস্টিং নিয়ে আরেকটা গিগ তৈরি করার ট্রাই করব। এগুলোর কাজ আপনারা একটু যদি এখন থেকেই দেখেন আপনাদের জন্য হেল্প হবে। আচ্ছা, কন্টেন্ট রাইট কেন করব? আচ্ছা, সেটা আমি অলরেডি বলে দিয়েছি যে আমরা আর্টিকেল রাইটার হিসেবে জব করলেও কন্টেন্ট রাইটার হিসেবে হচ্ছে, মানে কন্টেন্ট রাইট করলে আর্টিকেল রাইটার হিসেবে জব করতে পারবো, গেস্ট পোস্টিং করতে পারবো। ব্যাকলিংক নিয়ে যখন ক্লাস হবে তখন আরো ডিটেল জানতে পারবেন, জাস্ট টার্মগুলো আমি এখন বলে যাচ্ছি। আচ্ছা, তো এরপরে কন্টেন্ট ম্যানেজ করা। তো এটা খুবই নর্মাল বিষয় যে আমরা কন্টেন্টগুলো যে লিখবো সেটার জন্য কিছু টুল আমরা ব্যবহার করি, অলরেডি আমরা এই টুলগুলো সম্পর্কে জানি। তো গুগল ড্রাইভ, এটা আহ, আমি গুগল ড্রাইভটাকে আমিও ব্যবহার করি, ওয়ান ড্রাইভও ব্যবহার করি, এভার নোট, এটাও একটা ভালো কন্টেন্ট ম্যানেজমেন্ট টুল। এই টুলটা আপনি এগুলো নোট করে নিতে পারেন, দেখতে পারেন। পকেটটা ডিফারেন্ট একটা টুল, যেটা হচ্ছে বেসিক্যালি শুধুমাত্র লিংক সেভ করে রাখা যায়, পকেট, এবং আমি পকেটও ব্যবহার করি। এই যে পকেটের এক্সটেনশন আছে, এটা হচ্ছে পকেটের এক্সটেনশন। তো এখানে জাস্ট সাইন ইন করে নিতে হবে, যেমন যে কোনো হচ্ছে লিংক, যেমন এইটাই, ঠিক আছে? তো এই লিঙ্কটা আপনি যদি সেভ করে রাখতে চান, আমরা নর্মালি বুকমার্ক করেও রাখতে পারি, পকেটেও রাখতে পারি, ঠিক আছে? তো এটাও আমাদের হেল্প করে। মনে করেন আপনার একটা আর্টিকেল পছন্দ হইলো, বা একটা কিছু একটা লিঙ্ক আপনার রাখা দরকার, এই মুহূর্তে আপনি ব্যস্ত, পরবর্তীতে আপনার দেখা দরকার, আপনি কি করলেন, পকেটে সেভ করে রাখলেন। পকেট নামে একটা অ্যাপসও আছে অ্যান্ড্রয়েডের, এবং অ্যাপটি ভালো, ঠিক আছে? তো সেখানে আপনারা লিঙ্কগুলা সেভ করে রাখতে পারেন, তো টেম্পোরারি। আচ্ছা, এরপরে ডায়নালিস্ট। ডায়নালিস্ট আমি শুরু থেকে অনেক আগে থেকে ব্যবহার করি, এটা আমার কাছে ভালো মনে হয়, খুব ছোট একটা টুল বাট ভালো কাজের। স্লাইড শেয়ার হচ্ছে প্রেজেন্টেশন, যেগুলা এই রিলেটেড ফাইলগুলা আপনি স্লাইড শেয়ারে রাখতে পারেন। এগুলো আমাদেরকে হেল্প করে যখন আমরা কন্টেন্ট নিয়ে কাজ করব। তো আপনি কন্টেন্ট কোথায় লিখে রাখবেন, ক্লায়েন্টকে কিভাবে দিবেন, তো
আপনি মূলত আর্টিকেলগুলা গুগল ড্রাইভের যে গুগল ডক আছে এটা ব্যবহার করেন। এছাড়া অফিসটাও ব্যবহার করতে পারেন, যে মাইক্রোসফট তো এই যে এগুলো ব্যবহার করতে পারেন। এই দুইটাই সেমই হবে, এই তিনটাই সেম হবে। ওয়ান ড্রাইভে অ্যাকচুয়ালি মাইক্রোসফট অফিসের যে কাজগুলো সেগুলো যেমন অফিস যদি আমরা সফটওয়্যার ইনস্টল করি সেটা অফলাইন থাকে, আমাদের পিসিতে থাকে। বাট ওয়ান ড্রাইভে যদি আপনি ওয়ার্ড বা এক্সেলে কাজ করেন সেটা গুগল ড্রাইভের মতো সেটা অনলাইনেই থাকবে, এবং এটা ফ্রি। 5 জিবি আপনাকে ফ্রি দিবে। আমি এটা ইউজ করি, এবং গুগল ড্রাইভটা যখন অফিসিয়াল কাজে আমি এটা ইউজ করি। আচ্ছা, এরপরে আসি এসইও আর্টিকেল রিকোয়ারমেন্ট। তো এসইও আর্টিকেল লিখতে হলে আমাদের কি কি রিকোয়ারমেন্ট আছে এবং কোন কোন বিষয় আমাদের ফোকাস করা দরকার। প্রথমত আসি কিওয়ার্ড রিসার্চ বিফোর রাইটিং। তো এটা অবশ্যই আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ করে নিতে হবে। যেমন আপনি একটা কন্টেন্ট লিখবেন, বা মনে করেন ক্লায়েন্ট আপনাকে বলেই দিবে যে তার হেলথ রিলেটেড আর্টিকেল লাগবে বা ফ্যাশন রিলেটেড আর্টিকেল লাগবে। এর থেকে আপনি একটা ধারণা পাবেন যে হেলথ রিলেটেড তার আর্টিকেল লাগবে, বাট হেলথের কোন পার্ট বা কি নিয়ে সে আর্টিকেল চাচ্ছে এটা আপনাকে একটু রিসার্চ করে নিতে হবে। হেলথ তো অনেক বড় একটা জায়গা, তো এখানে আসলে হেলথের কোন প্রোডাক্ট সে সেল করে সেটা আপনার ধারণা রাখতে হবে। প্রয়োজনে তার ওয়েবসাইটটা আপনি দেখে আসেন, এবং সে কি কি প্রোডাক্ট বিক্রি করে সেগুলো একটু দেখে আসেন, এবং তার ওয়েবসাইটে কি কি ধরনের আর্টিকেল অলরেডি পাবলিশ করা আছে সেটা আপনি একটু দেখে আসেন। যদিও এটা ম্যান্ডেটরি না যে তার আর্টিকেল ক্যাটাগরি দেখতে হবে, বাট আইডিয়ার জন্য। তাহলে আপনি আইডিয়া পাবেন যে এই ক্লায়েন্টের জন্য আপনার কি ধরনের আর্টিকেল লেখা যেতে পারে, এবং সেই ধরনের কিওয়ার্ড আপনি রিসার্চ করে নেন। রিসার্চ করে 2-3টা ভালো কিওয়ার্ড নিয়ে দেন হচ্ছে আপনি আর্টিকেল রাইটিং এর কাজটা শুরু করতে পারেন। এবং এক্ষেত্রে অবশ্যই যে কাজটা করবেন, লং টেইল কিওয়ার্ড এটা ব্যবহার করা। সরি, আমি এটা কি হয়ে গিয়েছে। লং টেইল কিওয়ার্ড এটা ব্যবহার করা। তো আমরা যখনই কোনো আর্টিকেল রাইটের জন্য কিওয়ার্ড নিব, তখন লং টেইল কিওয়ার্ডকে ফোকাস করব। এবং এরপরে কিছু টার্গেটেড কিওয়ার্ড নিব। যে কোন ধরনের কিওয়ার্ড নিব, যেগুলো লো কম্পিটিটর, হাই ভলিউম সার্চ, হাই ভলিউম কিওয়ার্ড। তো এই ধরনের কিওয়ার্ডটা আমরা নিব, যেটা আমরা কিওয়ার্ড রিসার্চের পার্টে দেখেছি। এরপরে আমরা ট্রাই করব যে টপিক নিয়ে কথা বলতে সেই টপিকটা কভার করার জন্য ফুল। আমরা আনকমপ্লিট কোনো টপিক মানে আর্টিকেলের মধ্যে টপিকটাকে আনকমপ্লিট রাখবো না। এরপরে হচ্ছে প্লাজিয়ারিজম ফ্রি আমরা ব্যবহার করব, অর্থাৎ কোনো ধরনের কপি কন্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। কপি কন্টেন্ট ব্যবহার করলে গুগল আপনাকে কখনোই র্যাঙ্কে আসতে দিবে না, বরং পেনাল্টি আপনাকে অনেক মানে 50-60টা পেজের বাইরে আপনাকে দিয়ে দিবে। গুগলের একটা আপডেট আছে, গুগল পান্ডা, ঠিক আছে? গুগলের অনেকগুলো অ্যালগোরিদম আছে। গুগল হচ্ছে প্রায় অনেকগুলো বিষয়ের উপর ভিত্তি করে র্যাঙ্কিং দিয়ে থাকে। গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরের 200 র্যাঙ্কিং ফ্যাক্টর আমি আপনাদের যে কম্বাইন যে গ্রুপ আছে সেখানে দিয়ে রেখেছি, ঠিক আছে? ওখানে আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন, বাংলায়ও একটা ফাইল আমি দিয়ে রেখেছি, ইংলিশেও একটা ফাইল আমি দিয়ে রেখেছি, যে কতগুলা বিষয়ের উপর ভিত্তি করে আসলে এসইওটা করা হয়। 200 ফ্যাক্টর আছে ওখানে, ওই লিস্টের মধ্যে। সো বুঝতেই পারছেন এসইওটা আসলে ছোট কোনো টার্ম না। আমরা ছোট ছোট কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো, বাট এখানে অনেক বড় বিষয়। এখানে সবকিছু কভার হবে না। তো আমি আগেই বলছি, এসইওর ফুল কভার হবে না আপনাদের এই এসইওর এই পার্টে। আমরা জাস্ট কিছু
জি। আমি জাস্ট একটি স্যাম্পল তৈরি করে দেখাবো আপনাদেরকে যে কিভাবে আমরা করতে পারি। কিছু কিছু ওয়ে আছে, এগুলা যদি আপনারা একটু প্র্যাকটিস করেন নিজেরা পারবেন আই থিঙ্ক কন্টেন্ট ক্রিয়েট করতে। এবং কন্টেন্ট আসলে নিজের ব্রেইন থেকে লেখা এরকম পার্সনের সংখ্যা কিন্তু অনেক কম। আমরা যদি নিউজ পেপারগুলোও দেখি প্রতিদিন, এই যে ডেইলি স্টার, প্রথম আলো, এদের ম্যাক্সিমাম কন্টেন্ট কপি করা। এই যে ওয়ার্ল্ড ওয়াইড যে হয়তো তারা কোনো একটা ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করছে, বা আমি যদি আপনার যদি একটু ডেইলি স্টারের কন্টেন্টগুলো দেখেন, দেখবেন ম্যাক্সিমাম কন্টেন্ট কোনো না কোনো ইন্টারন্যাশনাল থেকে, জার্নাল থেকে তারা নিয়েছে, নিয়ে এসে ক্যাপশন দিয়ে সেটা তারা পাবলিশ করে দিয়েছে এবং তারা কিছু অ্যাড করেছে। হ্যাঁ, না ফুল কপি পেস্ট না, বাট হ্যাঁ, হ্যাঁ ওই প্রসেসে আমাদেরকে যেতেই হয়। তাছাড়া ফুল ব্রেইন থেকে লেখাটা আসলে এত ইজি না। আচ্ছা, এরপর গ্রামাটিক্যালি আমাদের করতে হবে, এটা দেখতে হবে, এর জন্য গ্রামারলি ব্যবহার করতে পারি। গ্রামারলির ফ্রিটা খুব ভালো আমাদের কারেকশন করে দেয় না। তো যারা কন্টেন্ট রাইটিং নিয়ে পরবর্তীতে কাজ করবেন প্রফেশনালি, যখন ওরকম সিচুয়েশন হবে যে আপনি পেইডটা নিতে পারছেন, আমার সাজেশন থাকবে গ্রামারলি পেইডটা ব্যবহার করার জন্য। পাশাপাশি গ্রামারলির হচ্ছে বিভিন্ন জায়গায় পাওয়া যায়, একটু খোঁজ নিলে পাসওয়ার্ড এবং আইডি, পেইড অ্যাকাউন্ট পাওয়া যায় ফ্রিতে, তো এটা দেখতে পারেন। আচ্ছা, যাই হোক, আমাদের গ্রামাটিক্যালি পাস হতে হবে। কিওয়ার্ড ডেনসিটি, এটা নিয়ে যদি একটু কথা বলি, কিওয়ার্ড ডেনসিটি হচ্ছে একটা কিওয়ার্ড বারবার থাকা। এটা টুল আছে, দেখে নেওয়া যায় যে আপনার আর্টিকেলে, আমরা পরবর্তীতে আসব যখন একটা কন্টেন্ট আমরা একটা ডেমো কন্টেন্ট তৈরি করব, তখন হচ্ছে দেখব যে কিওয়ার্ড ডেনসিটি আমরা কিভাবে বের করতে পারি। এটা টুল আছে। তো এটা 1% থেকে 4%-এর মধ্যে রাখা, 4%-এর থেকে বেশি না হওয়া। তো আমরা অনেকেই একটা ভুল করি যে একটা কিওয়ার্ডকে আমরা র্যাঙ্কে আনার জন্য একটা কিওয়ার্ডকে জোর করে করে সব জায়গায় বসানোর চেষ্টা করি। তো কিওয়ার্ড ডেনসিটি যদি আমরা একটা এক্সাম্পল দেখি, আপনাদের সম্ভবত আমি এর আগে দেখিয়েছিলাম। কিওয়ার্ড ডেনসিটি, এটা ঠিক আছে, তিনবার। এটা একটা ভালো এক্সাম্পল হতে পারে। এটা অনেক ছোট দেখাচ্ছে, বোঝা যাচ্ছে না এটা। আচ্ছা, এটা দেখতে পারেন, দেখেন, উইমেন লেখা ভর্তি। তো একটা ওয়ার্ড বারবার ব্যবহার করা, যেটার কিওয়ার্ড ডেনসিটি অনেক বেশি, এ ধরনের লেখাকে গুগল পছন্দ করে না, ইভেন র্যাঙ্কেও আসা যায় না। সো আমরা যখন কোনো একটা কন্টেন্ট লিখব, একটা কিওয়ার্ডকে টার্গেট করতে গিয়ে আমরা এমনভাবে ব্যবহার করব না যেটা ডেনসিটি অনেক বেড়ে যায়। একটা আর্টিকেল লিখে দেন আমাদেরকে মাথায় রাখতে হবে যে সেটা যেন 4%-এর চেয়ে বেড়ে না যায়, এবং এটা ক্যালকুলেট করার জন্য টুল আমরা দেখব, সমস্যা নেই।
আচ্ছা, এরপরে প্রপার ইউজ H1 H2 H3 মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন। তো H1 হচ্ছে হেডিং 1 হেডিং 2 হেডিং 3, এভাবে 6টা টাইপের হেডিং আছে, যেগুলা আমরা নর্মালি যদি কোনো একটা আর্টিকেলে যাই তাহলে এখানে মনে করেন আমি লিখলাম হচ্ছে মনে করেন বেস্ট গেমিং মেথড। আচ্ছা আচ্ছা, মেথড না দিয়ে sorry। আচ্ছা, আমাদের ক্লাস যদিও শেষের দিকে, আমি আর বেশি সময় নিব না। বেস্ট গেমিং মাউস। তো এখানে যদি আমরা দেখি, মনে করেন এটা একটা আর্টিকেল। এই আর্টিকেলের মধ্যে এই যে হেডিংটা আছে, ঠিক আছে, অ্যাড ব্লকার। এখানে এটা হচ্ছে হেডিং 1। আমরা যদি একটু ইন্সপেক্ট করি তাহলে বুঝতে পারবো যে আসলে কোনটাকে কি বলছে। আচ্ছা, এখান থেকে আমাদের জন্য বুঝতে সমস্যা হচ্ছে। তো বেসিক্যালি একটা আর্টিকেলের কি রাখা, হেডিংটা রাখা, ঠিক আছে। তো এটা হতে পারে হেডিং 1 হেডিং 2 হেডিং 3 এরকম হতে পারে। তো হেডিং 1টা সবচেয়ে বড় হবে। এটা আপনারা ফেসবুকে দেখতে পারেন যে H1 H2 আমরা গ্রুপে যখন পোস্ট করি, সেখানে কিন্তু আমরা হেডিং 1 দেখতে কেমন, হেডিং 2 দেখতে কেমন, এটা বুঝতে পারি। তো সেভাবে আর্টিকেল রাইটের সময় এটা মেনটেন করা, যে আপনি প্রথম যে টাইটেলটা ব্যবহার করছেন বা হেডিংটা ব্যবহার করছেন, সেটা এক ধরনের হেডিং দিতে পারেন যে এই লেখা এবং এই লেখা, এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এবং এই লেখা দেখেন, একটা হচ্ছে, এটা হচ্ছে হেডিং, এটা হতে পারে যে সাব হেডিং বা হেডিং 2, এটা হতে পারে। এবং এগুলা নর্মালি আমাদের বডিতে যে টেক্সট গুলা থাকে সেই টেক্সট। এবং এই আর্টিকেলে দেখেন বেশ কিছু ব্যাকলিঙ্ক করা আছে বা অ্যাঙ্কর টেক্সট আছে। বেস্ট গেমিং কিবোর্ড, এটাতে যদি আমি যাই তাহলে সে আমাকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে। এটা ইন্টারনাল লিঙ্ক বলা যাচ্ছে, কারণ সে অন্য কোনো জায়গার লিঙ্ক দিচ্ছে না, সে নিজের ওয়েবসাইটের লিঙ্ক দিচ্ছে, ঠিক আছে, নিজের ওয়েবসাইটেরই লিঙ্ক দিচ্ছে। এটা ইন্টারনাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক আমরা যত খুশি তত ব্যবহার করতে পারি, প্রবলেম নাই। আমরা যখন কোনো একটা আর্টিকেল লিখব, তো এই সময় আমাদের হেডিংটা কেমন হওয়া উচিত, যেমন 40 থেকে 60 ক্যারেক্টারের মধ্যে রাখা উচিত। যেমন এটার ক্ষেত্রে দেখেন এটার কত ক্যারেক্টার আছে। ক্যারেক্টার কাউন্ট আমরা টুল দিয়েও করতে পারি, পরবর্তী ক্লাসে দেখবো। আজকে জাস্ট কি কি বিষয় আমাদের দরকার হবে সেটা একটু ধারণাটা নেই। টাইটেল, টাইটেল কোনটাকে বলছি, মনে করেন আমি এখানে সার্চ করলাম, এখানে যে রেজাল্টটা আসছে, আমি যদি এই রেজাল্টটার বাইরে গিয়ে দেখাই, বেস্ট গেমিং মাউস, এখানে দেখেন একটা আসছে কি টাইটেল, ঠিক আছে, এটা আসছে টাইটেল। এরপরে নিচে কি আসছে,
এটা হচ্ছে এটাকে বলা হচ্ছে মেটা ডেসক্রিপশন। প্রত্যেকটা সার্চের টাইটেল আসবে এবং মেটা ডেসক্রিপশন আসবে, ঠিক আছে, মেটা। এবং টাইটেলটা 500 পিক্সেলের বেশি হওয়া উচিত না, 500 পিক্সেল থেকে কম হবে। তো আমরা এক একটা টাইটেলের পিক্সেলও বের করতে পারবো টুলের মাধ্যমে, প্রবলেম নাই। এরপরে 2 থেকে 3টা টার্গেটেড কিওয়ার্ড আমরা ব্যবহার করতে পারি। আমরা কিওয়ার্ড রিসার্চ দেখেছি, তো একটা কন্টেন্ট লেখার আগে 2টা বা 3টা কিওয়ার্ডকে আমরা টার্গেট করব এবং ওই কিওয়ার্ডকে টার্গেট করেই আমরা মূলত কন্টেন্ট রাইট করব। এবং হচ্ছে কুইক নেভিগেশন। কুইক নেভিগেশন মূলত আমি যদি লিখি যে বেস্ট জি বলেন। কিওয়ার্ড অ্যাঙ্কর টেক্সট হিসেবে দিতে পারি, জি। এখানে বেস্ট কিওয়ার্ড টুলই লিখলাম। টুল লিখে সার্চ করলে দেখি কোনো ইয়া পাই কিনা, ব্যাকলিঙ্কও। এখানে নেভিগেশনটা নাই, এটার এক্সাম্পল এখানে পাই কিনা। এই যে এটা বলা যেতে পারে, দেখেন, নেভিগেশন ইউজ করা। তো এই যে কন্টেন্টটা, এই কন্টেন্টের মধ্যে কি কি টপিক আছে? গুগল ট্রেন্ড, কিওয়ার্ড জেনারেটর। কিওয়ার্ড জেনারেটর এটাতে গেলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? কিওয়ার্ড জেনারেটর এই জায়গাতে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটাকে বলা হচ্ছে নেভিগেশন। আমি আবার যদি এখান থেকে গুগল সার্চ কনসোল বা এখানে কিওয়ার্ড শিটার এটাতে ক্লিক করি, তাহলে আমাকে কিওয়ার্ড শিটার এই জায়গাতে নিয়ে যাচ্ছে। বেসিক্যালি এই কাজটা আমরা করব না, আমরা হচ্ছে যখন আর্টিকেল রাইট করব তখন ট্রাই করা এটাকে রাখার, এই নেভিগেশনটা। এটা ম্যান্ডেটরি না, বাট কিওয়ার্ডটাকে আরো বেশি ভ্যালুয়েবল করে তুলবে এইটা। আমি জাস্ট এটা এখান থেকে এরপরে হচ্ছে ব্যাকলিঙ্ক। ব্যাকলিঙ্ক আমরা দিব। তো 2000 ওয়ার্ডের মধ্যে 4 থেকে 6টা ব্যাকলিঙ্ক আমরা দিতে পারি, এটা ডিপেন্ড করে। একটা আর্টিকেল রাইট করে কখনো একটা ব্যাকলিঙ্ক দিলে সেই আর্টিকেলের জন্য আপনাকে $25 বা $30 দেওয়া হতে পারে। এরকম ভ্যালুয়েবল আর্টিকেল আছে, হচ্ছে বেশিও আছে, আমি মোটামুটি একটা এভারেজ বললাম। এক্সটার্নাল লিঙ্ক ব্যবহার করা, ডু ফলো। ডু ফলো হচ্ছে, আচ্ছা ডু ফলো আমরা পরে দেখব ব্যাকলিঙ্কের সময়, ঠিক আছে। এক্সটার্নাল লিঙ্ক, এটা হচ্ছে অবশ্যই এক্সটার্নাল লিঙ্ক হতে হবে। যে ব্যাকলিঙ্ক আমরা 4 থেকে 5টা ব্যাকলিঙ্ক ব্যবহার করব, যেটাকে এক্সটার্নাল লিঙ্ক হিসেবে এখানে ধরা হচ্ছে। ইন্টারনাল লিঙ্ক কোনটা? ইন্টারনাল লিঙ্ক হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটের অন্য কোনো পেজের লিঙ্ক দিচ্ছেন। ইন্টারনাল লিঙ্ক যত খুশি তত দিতে পারেন, এক্ষেত্রে কোনো প্রবলেম নাই। গুগল এটাতে কোনো প্রবলেম করবে না, বাট প্রবলেম করবে যদি আপনি এক্সটার্নাল লিঙ্ক অনেক বেশি ব্যবহার করেন। স্ট্যান্ডার্ড হচ্ছে 4 থেকে 6টা আপনি ব্যবহার করেন, বা হচ্ছে এর চেয়ে কম হইলে ভালো। প্রতি 500 ওয়ার্ডের জন্য একটা করে ব্যবহার করাটা বেটার। আচ্ছা, এরপরে টেক্সট সাইজ, অলওয়েজ ফন্ট সাইজটা 16 রাখবেন। এটা হচ্ছে ওয়েবসাইটের জন্য একটি স্ট্যান্ডার্ড টেক্সট সাইজ। এবং স্মল ফন্টগুলা ব্যবহার করাকে অ্যাভয়েড করা। আচ্ছা, বুলেট পয়েন্ট রাখা, প্যারাগ্রাফ ব্রেক রাখা, এটা খুবই সিম্পলি আমরা অনেকেই এই বিষয়গুলা জানি।
যে একটা প্যারাগ্রাফের মধ্যে এখানে একটা প্যারাগ্রাফ শেষ হয়ে গেলে ব্রেক দিয়ে আরেকটা প্যারাগ্রাফ, এখানে ব্রেক দিয়ে আরেকটা প্যারাগ্রাফ শুরু করা, এভাবে প্যারাগ্রাফের মধ্যে ব্রেক রাখা, একটা প্যারাগ্রাফেই সবকিছু শেষ না করা। এরপরে হচ্ছে সাপোর্টিং মিডিয়া। সাপোর্টিং মিডিয়া আমরা কোনগুলোকে বলছি? যেগুলো ইমেজ, ভিডিও, অডিও। হয়তো আপনি কোনো একটা টপিক নিয়ে কথা বলতে গিয়ে দেখলেন যে কোনো একটা প্যারাতে আপনার একটা ইমেজ দিলে ওই প্যারাটা আরেকটু বেটার হবে, বা আপনার যারা হচ্ছে ট্রাফিক থাকবে তাদের জন্য বুঝতে আরো ভালো হবে। সো এইটা ব্যবহার করা, গুগল এটাকে পছন্দ করে। গুগল সবসময় পছন্দ করে কোয়ালিটি কন্টেন্ট। তো সে তার যে অ্যালগোরিদম গুলো আছে সবগুলা যখন একসাথে ম্যাচ করা হয় তখন আলটিমেটলি কোয়ালিটি কন্টেন্ট ছাড়া আসলে কোনো কন্টেন্ট ভালো র্যাঙ্ক মানে কোয়ালিটিফুল নাই এরকম কন্টেন্ট র্যাঙ্ক হয় না, মোটামুটি বলা যেতে পারে। সো কোয়ালিটি কন্টেন্টের জন্য আমাদের এই ব্যাপারগুলা মেনটেন করতে হবে, এবং যেখানে বোল্ড করা দরকার সেখানে বোল্ড করা, যেখানে ইটালিক করা দরকার সেখানে ইটালিক করা, এবং যেখানে যদি কোথাও কোনো কোর্স থাকে তাহলে সেইভাবে ওই 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 ব্যাপারটাকে ফোকাস করা। এটা এটা করলে যেটা হবে আপনার কন্টেন্টের কোয়ালিটি বাড়বে। তো এই হচ্ছে এসইও ফ্রেন্ডলি আর্টিকেল রাইটার রিকোয়ারমেন্ট, এবং আমরা আরো কিছু বিষয় আস্তে আস্তে দেখব। জাস্ট আমরা আজকে কিছুটা কনসেপ্ট নিলাম যে কি কি বিষয় আমাদের মেনটেন করা উচিত। আমরা এগুলা একটু যদি বাসায় আর একটু দেখি যে টার্মগুলা কোনটা, কোন টার্ম বলতে কি বুঝিয়েছে, তাহলে পরবর্তীতে আমাদের হেল্প হবে বারবার। জি, তো এগুলো একটু মাথায় রাখতে হবে যখন আপনি কোন একটা কন্টেন্ট তৈরি করবেন। কন্টেন্ট রাইটিং ক্লাসগুলো আমার কাছে মনে হয় বোরিং হয়ে যায়, এগুলো থিওরিটিক্যালি কথাবার্তা বেশি এখানে। হুম, এখানে কথাও বেশি বলতে হয়, এখানে ক্লাসটা মনে হয় বোরিংও হয়ে যায় অনেকটা। আচ্ছা, আপনার অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আচ্ছা, কারো কোনো জি কোশ্চেন আছে কিনা বলেন, সমস্যা নেই। এটা আমি নেক্সট দিন দেখাবো। এটা টুল আছে, টুল আপনাকে বলে দিবে যে আপনি কন্টেন্টটা কোথা থেকে নিয়েছেন, কোথা থেকে কত পার্সেন্ট নিয়েছেন সেটাও বলে দিবে। হুম, এটাকে গেস্ট পোস্ট বলা যায় না, এটা ফ্রি মেথডে আসলে। গেস্ট পোস্ট করার জন্য আপনাকে অবশ্যই কিছু, যেমন একটা ওয়েবসাইটের ভ্যালুটা ডিপেন্ড করে তার ডোমেন অথরিটি কেমন, পেজ অথরিটি কেমন। বাট আপনি যদি নিজে একটা সাইট ক্রিয়েট করেন ওইটার অথরিটি এত ভালো থাকবে না। ব্লগ সাইট করা যেতে পারে, এটা ব্যাকলিংকের জন্য কিছু ব্যাকলিংক আপনি করতে পারেন, বাট পুরোপুরি এটার উপর ডিপেন্ড করেই কাজ পাইলে আমরা আসলে খুব লং টার্ম কোনো বায়ারের সাথে কাজ করতে পারবো না। আচ্ছা, নাজনীন রহমান আপু কি আছেন না চলে গিয়েছেন? আচ্ছা, মোহাম্মদ মাহফুল ইসলাম সানভি, সানভি ভাই আছেন? সামিউল্লাহ, কি আমার কথা শোনা যাচ্ছে না?
সামিউল্লাহ ভাই আছেন? নাই। নাফিজ কামাল উনি নাই, উনি তো আগে থেকেই নাই। আচ্ছা, মোহাম্মদ শাহানুর রহমান, শাহাবুদ্দিন আহমেদ, আপনি কি শুনতে পাচ্ছেন? মারিয়াম আক্তার মনি, আপু ঘুমাচ্ছেন নাকি? আজকে কোনো কথা নাই আপনার? সাব্বির আহমেদ, এস কে রিয়াজুল করিম, রুহি সাদিয়া অন্তি, মোহাম্মদ রাসেল হোসাইন, কে এম মাসরুর হাসান রাফি, মোহাম্মদ তাসিন, মোহাম্মদ জাকারিয়া হোসাইন, জেরিন সুলতানা তনিকা, ইনান ইরফান। আপনার বন্ধু কি করে? সাবরিনা সুগন্ধা, কে? উম, আপনার মাথা, হ্যাঁ, আজকে এখানেই শেষ। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। রবিউল ইসলাম, স্বাধীন মল্লিক, মোহাম্মদ মাহাদি হাসান, শাহনাজ আক্তার শিমু, অপূর্ব সাহা, ফাহাদ বিন হালিম, ইমতিয়াজ হোসাইন, তৌহিদুল ইসলাম, উম্মে হাফসা তামিম, বসুদেব মন্ডল, স্নিগ্ধা সাহা, আফসানা বিনতে জামান, মোহাম্মদ জাহিদুল ইসলাম, ফারহানা আক্তার নিসা, এস কে আব্দুল করিম, দীপঙ্কর সাহা, রিয়াজ হোসেন, খাদিজা আক্তার হীরামণি, জালাল খান হৃদয়, আহমেদ হৃদয়। কেউ বাকি আছেন? সাইদ সামিউল্লাহ উনি বাকি না। আর কেউ? জি বলেন। ওকে, আর কেউ? জি বলেন। জি সমস্যা নাই, আপনি ভিডিও করেন, আমি চেষ্টা করব আপনাকে একটু কিভাবে করা যায়, হেল্প করা যায়। ঠিক আছে। আপনি, হ্যাঁ আপনি হচ্ছে একটু স্টাডি করে আপওয়ার্কের উপর একটা ভিডিও করেন, এটা দরকার। আর একটা হচ্ছে পেওনিয়ার কিভাবে অ্যাকাউন্ট করে, এই দুইটা ভিডিও করেন, তাহলে আমি দিতে পারবো সবাইকে। ঠিক আছে, এই দুইটার উপর ট্রাই করেন যে আগামী 1 উইক টার্গেট নেন।
যে 2টা সুন্দর করে ভিডিও তৈরি করার জন্য। তাহলে আমি আপনার চ্যানেলটা অনেক জায়গায় শেয়ার করে দিতে পারবো। ওকে। জি, থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফেজ।